ওকে, অলরাইট। সো আজকে মূলত আমরা আইএলটিএস এর একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাটার্ন রিডিং মডিউলের সেটি আমরা আজকে সলভ করব এন্ড প্র্যাকটিক্যালি আপনাদেরকে নিয়ে আমরা আজকে সলভ করব, ঠিক আছে? আর আমাদের রিডিং এন্ড লিসেনিং এর ক্লাসগুলো একদম প্র্যাকটিক্যালি আমাদের কেমব্রিজ বই থেকে আমরা প্র্যাকটিস করব। আপনাদের যে কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে সেটি আমরা অবশ্যই নিব। যদি আমাদের ক্লাসের মাঝে অথবা কোনো কোশ্চেন যদি স্পেসিফিক জানার থাকে দেন ক্লাসের শেষে আমরা আপনাদের কোশ্চেন গুলা নিব ইনশাল্লাহ। ওকে, সো আমাদের সবাই আসলে ক্লাসে উপস্থিত থাকা দরকার। এই ক্লাসটি যারা পরবর্তীতে রেকর্ডিং দেখবেন, আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিবডি টু জয়েন দ্য ক্লাসেস রেগুলারলি এন্ড অন টাইম। এন্ড ক্লাসে রেগুলারলি যুক্ত হলে যেটি হয় যে ক্লাসের স্টুডেন্টরা যে কোনো ধরনের কোশ্চেন্স এন্ড কনসেন্ট্রেশনের বিষয় থাকে, যে ফুললি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটি করা যায় এবং যে কোনো ধরনের কোশ্চেন গুলা সলভ করা যায়। ওকে, সো আমরা সরাসরি আমাদের শেয়ারিং এ চলে যাচ্ছি। আচ্ছা, যে আমাদের স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখা যায় ঠিকঠাক? আমরা যে বইটি নিয়েছি সেটি হচ্ছে কেমব্রিজ 16। সো এই বইটি থেকে আমরা মূলত আজকে প্র্যাকটিস করব এবং এর বাইরেও আমরা আরো কিছু লেসন নিয়ে ডিসকাশন করব, আরো কিছু প্র্যাকটিস করব ইনশাল্লাহ, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু আজকে রিডিং মডিউল নিয়ে কাজ করব, সো আপনারা এখানে দেখছেন এখানে হচ্ছে রিডিং মডিউল দেওয়া আছে। আর আজকের ক্লাসে আপনাদের সবার পার্টিসিপেশন লাগবে, কারণ আজকের ক্লাসটা আপনাদের পার্টিসিপেশন ছাড়া কিন্তু শেষ করা কঠিন হবে। আই মিন আপনাদের পার্টিসিপেশন ছাড়া ক্লাস নেওয়া কঠিন হবে। সো সকলকেই আসলে এই ক্লাসে পার্টিসিপেশন এর জন্য আমরা রিকোয়েস্ট করছি যে জাস্ট টাইমে আপনারা যুক্ত হবেন। আচ্ছা, দেখেন, আমি যে বইটা নিয়েছি এটা হচ্ছে আইএলটিএস এর কেমব্রিজের 16 নাম্বার বই। আপনারা জানেন এখন পর্যন্ত অফিসিয়ালি আইএলটিএস এর কেমব্রিজের 1 থেকে 19 পর্যন্ত বই এবং 20 নম্বর বইটা আনঅফিসিয়ালি চলে আসছে। সো এই টোটাল 20টা বই আমাদের জন্য আইএলটিএস এর জন্য, আইএলটিএস এর প্রস্তুতি নেওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সো যার কারণে আমরা যদি এখানে আহ, অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে যে ভাই আমরা আইএলটিএস এর প্রস্তুতির জন্য কোন কোন বই পড়বো, কিভাবে পড়বো, এরকম কিছু বিষয় আমাদের থাকে। সো এই কারণে আমরা যেটা করতে পারি যে খুব সিম্পলি বলতে পারি আমাদের প্রস্তুতির জন্য আইএলটিএস কেমব্রিজের 1 থেকে 20 পর্যন্ত বই মোটামুটি প্র্যাকটিসের জন্য এনাফ। আর যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলের কিছু প্রস্তুতি নিতে চান সেটির বিষয়টি আলাদা, তখন আমরা আরো কিছু বই সাজেস্ট করি। ইনিশিয়ালি আপনাকে 1 থেকে যে 20 পর্যন্ত কেমব্রিজ সিরিজের বই আছে এই বইগুলো সলভ করতে হবে। এখন আসেন, এই বইগুলা কোথা থেকে আসলো, কিভাবে আসলো? আচ্ছা, এই বইগুলা মূলত প্রত্যেকটা বইয়ে দেখবেন যে 4টা করে টেস্ট আছে। দেখেন এই যে উপরে লেখা আছে টেস্ট 1, এই যে দেখতে পাচ্ছেন এখানে টেস্ট 1 লেখা, ঠিক আছে? সো এরকম করে প্রত্যেকটা সিরিজে, অর্থাৎ এটা 16 নম্বর বই, 16 নম্বরে 4টা আছে, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা সিরিজে 4টা করে টেস্ট দেওয়া আছে। এই টেস্ট গুলা কোথা থেকে নেওয়া হয়েছে? এই টেস্ট গুলো নেওয়া হয়েছে আমাদের আইএলটিএস এর মূলত সারা বছরে টোটাল অলমোস্ট 50টা মতো এক্সাম হয়। সো এই 50টা অলমোস্ট এক্সামের মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড 4টা টেস্ট তারা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, আইডিপি এন্ড ব্রিটিশ কাউন্সিল কোলাবরেটরি, তারা মূলত বিশেষ করে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস এই বইটি বের করে। সো তারা সিলেক্টিভ 4টা টেস্ট কে নিয়ে, অর্থাৎ সব থেকে স্ট্যান্ডার্ড 4টা টেস্ট নিয়ে তারা এই বইটা বের করে। আচ্ছা, তাহলে আমরা মূলত কেমব্রিজের বইয়ের ব্রিফিংটা আমরা শুনলাম। এখন আসেন, আমরা আমাদের যেই সামারাইজ ক্লাসটি হয়েছিল সেখানে খুব ক্লিয়ারলি বলেছিলাম যে আইএলটিএস রিডিং এ
আমাদের মূলত 1 ঘন্টা সময় থাকে এবং 3টা প্যাসেজ এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমাদের সলভ করতে হয়। এখন এখানে কোন ধরনের প্যাসেজ থাকে, আমি যদি একটু জাস্ট একটু আমরা কানেক্ট করার চেষ্টা করি। আমাদের এডুকেশন সিস্টেমে কিছু প্যাসেজ থাকে, সিন প্যাসেজ বা আনসিন কম্প্রিহেনশন, সিন কম্প্রিহেনশন থাকে। সো এই ধরনের প্যাসেজের ক্ষেত্রে এই প্যাসেজ গুলার এগেইনস্টে আবার কিছু কোশ্চেন থাকে, আমাদের স্টুডেন্টরা এই কোশ্চেন গুলো সলভ করতে হয়। আই থিঙ্ক আপনারা এই ধরনের কোশ্চেন গুলো ফেস করছেন আর সলভ করছেন। এখন খুবই ইম্পর্টেন্টলি যে ওই একই ধরনের কোশ্চেন কি এখানে থাকবে, প্যাটার্নটা অলমোস্ট সেম, কিন্তু কোশ্চেনের লেভেলটা স্ট্যান্ডার্ড নেস্টার মধ্যে কিছুটা ডিফারেন্ট আছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই আইএলটিএস রিডিং যেমন আপনি যখন শুরুতে এক্সাম ভেন্যুতে যাবেন, যাওয়ার পরে শুরুতে আপনার লিসেনিং টেস্টটা হবে, দেন হচ্ছে রিডিং টেস্ট হবে এবং ফাইনালি রাইটিং টেস্টটা হবে। ওকে। সো এই কারণে আপনি রিডিং টেস্টটা যেহেতু লিসেনিং এর পরে হবে, অর্থাৎ মাঝামাঝি সময়ে হবে, তো আমাদের ফুললি কনসেন্ট্রেশনটা কিন্তু এখানে দিতে হবে। এখন আসেন এই রিডিং টেস্ট ওভারঅল বিষয়টা কি। ওভারঅল বিষয়টা হচ্ছে এখানে টোটাল 60 মিনিট সময় থাকবে, 3টা প্যাসেজ থাকবে, এই 3টা প্যাসেজের এগেইনস্টে 40টা কোশ্চেন থাকবে আপনার। খুবই সিম্পলি 40টা কোশ্চেন থাকবে। এন্ড আমরা গতদিন বলেছিলাম কি কি টাইপের কোশ্চেন থাকবে, যেমন ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হেডিং ম্যাচিং, নেম ম্যাচিং, এমসিকিউ, হ্যাঁ, ইনফরমেশন ম্যাচিং, সামারি কমপ্লিশন। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন থাকবে। সো আমরা মূলত প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা এক একটা ক্লাসে বিস্তর ডিসকাশন করব। এবং আমি যেই টপিকের কোশ্চেন আজকে ধরেন যেই প্যাটার্নটা আমি আপনাদেরকে সলভ করাবো, যে অর্থাৎ যেদিন যেই ক্লাসে যেই প্যাটার্নটা নিয়ে আমরা সলভ করব, আগামী 2 দিন অর্থাৎ নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আপনি ওই টপিকে ওই কোশ্চেন প্যাটার্ন এর কোশ্চেন যতগুলো আছে, বিশেষ করে কেমব্রিজের 10 থেকে 19 পর্যন্ত যতগুলা মানে বইয়ে ওই ধরনের প্যাটার্নের কোশ্চেন আছে, সব প্যাটার্ন সলভ করে ফেলতে হবে। যদি কোনো স্টুডেন্ট আমার এই সিম্পল ডিরেকশনটা ফলো করতে পারে, তারা যদি আমার ওই স্পেসিফিক কোশ্চেন প্যাটার্নটার সবগুলা কোশ্চেন কেমব্রিজ সিরিজের বইয়ের কোশ্চেন যদি সলভ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আমাদের এই কোর্স শেষ করার সাথে সাথে এক্সাম দেওয়ার জন্য ফুললি প্রিপারেড হবেন ইনশাল্লাহ। কিন্তু যদি আপনি আপনার হোমওয়ার্কটি প্রপারলি না করেন, আমি আপনাকে একটা ডিরেকশন দিচ্ছি, আপনি যদি সেটি ফলো না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার এই আইএলটিএস এর যে কোশ্চেন প্যাটার্ন গুলো, এগুলাতে ইমপ্রুভমেন্ট হবে না, কঠিন হবে। সো দ্যাটস ওয়াই আমার ডিরেকশনটি ফলো করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসেন আমি যেটা বললাম যে আমাদের সময় যেহেতু 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, আর প্যাসেজ যেহেতু 3টা, স্বাভাবিকভাবেই এখানে 20 মিনিট করে সময় থাকার কথা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আইএলটিএস কেমব্রিজের বইয়ে যে বইগুলা সাধারণত আইএলটিএস এর বইয়ে যে টেস্ট গুলো আছে, অর্থাৎ কেমব্রিজ সিরিজের বইয়ে যে টেস্ট গুলো আছে, প্যাসেজ ওয়ানটা অনেক বেশি ইজি হয়। আইএলটিএস এর মেইন এক্সামের ক্ষেত্রেও প্যাসেজ ওয়ানটা এই 3টা প্যাসেজের মধ্যে সব থেকে ইজিয়েস্ট হয়। প্যাসেজ টুটা মিডিয়াম মানের হয়, অর্থাৎ অনেক বেশি কঠিনও না আবার খুব সিম্পলও না, প্যাসেজ ওয়ানের মতো সহজও না। প্যাসেজ থ্রির ক্ষেত্রে, প্যাসেজ থ্রিতে আইএলটিএস রিডিং এর মানে 3টা প্যাসেজের মধ্যে সব থেকে টাফেস্ট কোশ্চেন প্যাটার্ন থাকে প্যাসেজ থ্রি। যেহেতু প্যাসেজ থ্রিটা সব থেকে টাফ, আমাদের টাইম ডিস্ট্রিবিউশনটা একটু ভিন্ন হইতে হবে। অর্থাৎ আপনি 20 মিনিট করে, তারা বলছে এই দেখেন এখানে বলা হচ্ছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন কোশ্চেন্স 1 to 13 and which are based on reading passage 1 below। অর্থাৎ এই প্যাসেজটা সলভ করার জন্য আপনার সময় আছে হচ্ছে 20 মিনিট, কোশ্চেন আছে হচ্ছে 13টা। এখন যেহেতু আমাদের এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন এখানে প্যাসেজ সহজ বা কঠিন হওয়ার একটা বিষয় আছে,
যার কারণে আমরা স্টুডেন্টদেরকে এভাবে পরামর্শ দিই যে আপনি প্যাসেজ 1 এর ক্ষেত্রে 15 থেকে 17 মিনিট সময় দিবেন, প্যাসেজ 2 এর জন্য দিবেন 20 মিনিটস যেটা আছে সেটা, আর প্যাসেজ 3 এর জন্য আপনি যদি প্যাসেজ 1 এ 3 মিনিট সেভ করতে পারেন তাহলে সময় দিবেন 23 মিনিট, যদি 5 মিনিট সেভ করতে পারেন অর্থাৎ 15 মিনিটে যদি প্যাসেজ 1 সলভ করতে পারেন তাহলে আপনি প্যাসেজ 3 তে সময় দিবেন 25 মিনিটস। ভেরি সিম্পল। এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমার সরল মনে একটা কোশ্চেন আছে, সেটি হচ্ছে আমরা কি এখন থেকেই এই 15 মিনিটে সলভ করার ট্রাই করব? না, এই সরল মনে এই কোশ্চেনের আনসার হচ্ছে এখন থেকেই সলভ করা 15 মিনিট অর্থাৎ টাইমিং এর দিকে আমরা এখন কোনোভাবেই ফোকাস করব না। মনে রাখতে হবে এখন আমাদের একমাত্র শুধুমাত্র ফোকাসিং এর জায়গা হবে অ্যাকিউরেসি। অর্থাৎ একটা প্যাসেজে 13টা কোশ্চেন আছে, আমি যাতে 13টা কোশ্চেনই সলভ করতে পারি, উই হ্যাভ টু ফোকাস অন দ্যাট। এই জায়গাটাতে আমাকে ফোকাস করতে হবে যে আমি 13টা কোশ্চেনই সলভ করব। এখন এইটা যদি আমার এই এখন যেহেতু আমি শুরু করছি এই প্যাসেজ সলভ করা বা এই ধরনের কোশ্চেন, এখন এইটা যদি আমার সলভ করতে 2 ঘন্টা লাগে তো 2 ঘন্টা, যদি 30 মিনিট লাগে 30 মিনিট, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা। আপনি যখন মেইন এক্সামটা দিবেন তার 1 মাস আগে, এই 1 মাস আগে থেকে আপনার টার্গেট থাকবে যে আপনি 60 মিনিটস এর মধ্যে প্যাসেজ সলভ করে ফেলা 3টা প্যাসেজ। আর এই টাইমিং এর যে ফ্রেমিংটা আছে এই ফ্রেমিংটা ফলো করে আপনি প্র্যাকটিস করবেন। এখন আপনার খুব সিম্পলি ফোকাস করতে হবে অ্যাকুরেসির দিকে। আচ্ছা, সেকেন্ড আসেন, আমরা যেহেতু বলছি যে এই যে এই প্যাসেজটার জন্য আপনি 20 মিনিট সময় পাবেন, আর এই যে প্যাসেজটা দেখেন, আমি প্যাসেজটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্যাসেজ, আর এই প্যাসেজের এগেইনস্টে এখানে কোশ্চেন দেওয়া আছে। দেখেন এখানে কোশ্চেন্স 1 to 7, দেখেন এখানে বলা আছে কি ট্রু ফলস নট গিভেন। আর এরপরে আছেন 8, এখানে 8 থেকে 13, এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আগে আমরা ট্রু ফলস নট গিভেন, অর্থাৎ আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা ট্রু ফলস নট গিভেন এর আদ্যপান্ত যা আছে একদম পুরো A to Z আমরা এটা ক্লিয়ার হয়ে যাব, যেন আজকের পরে আমাদের ট্রু ফলস নট গিভেন নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। এন্ড আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে, আপনারা সকল কোশ্চেন মন দিয়ে মানে একদম মন উজাড় করে, হৃদয় উজাড় করে আপনারা কোশ্চেন করবেন, আমি সকল কোশ্চেন গুলার আনসার দিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এখন আসেন ট্রু ফলস নট গিভেন। আমরা ছোটবেলায় যে প্যাসেজ গুলো সলভ করতাম সেখানে ট্রু আর ফলস থাকতো, এবং ফলসটার কারেক্ট আনসার লিখতে হতো, অর্থাৎ যেই কোশ্চেনটা ফলস হইতো ওইটার কারেক্ট আনসার লিখতে হতো। কিন্তু আইএলটিএস এর আপনার কোন ধরনের কোনো কারেক্ট আনসার লিখতে হবে না। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে যে আনসার শিটটা দেয়া থাকবে সেই আনসার শিটে অ্যাকুরেট, অর্থাৎ অ্যাকুরেট আনসার যেটা, কারেক্ট আনসার যেটা, সেটা লেখার কোনো জায়গা নেই। এই যে দেখেন আমি এখন আপনাদেরকে এই যে এখানে হচ্ছে রিড লিসেনিং এর আনসার শিট, এটা হচ্ছে আনসার শিট হচ্ছে রিডিং এর আনসার শিট। দেখেন এখানে আমরা, আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে আনসার শিটে এখানে শুরুতে ক্যান্ডিডেট নেমটা লিখতে হবে, এরপরে হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার, তার একটা নাম্বার দিবে আপনি রেজিস্ট্রেশন করলে, আর আপনি যে সেন্টারে এক্সাম দিবেন সেই সেন্টারে একটা নাম্বার থাকবে। আপনি যদি একাডেমিক আইএলটিএস দেন তাহলে এই বৃত্তটা ভরা, এইটা ভরাট করতে হবে, যারা যদি জেনারেল অর্থাৎ জিটি আইএলটিএস দেন তাহলে এটা ভরাট করতে হবে। আর টেস্ট ডেট, কোন তারিখে বা কোন ডেটে আপনি এক্সাম দিচ্ছেন সেটি এখানে লিখতে হবে। দেন এই যে দেখেন, আপনারা যদি 1 নাম্বার কোশ্চেনটা ট্রু হয় তাহলে এখানে আপনি শুধু ট্রু দিবেন, 2 নাম্বারটা যদি ফলস হয় তাহলে শুধু ফলস, 3 নাম্বারটা যদি নট গিভেন হয় তাহলে নট গিভেন। অর্থাৎ এই যে হচ্ছে আনসার শিট 40 পর্যন্ত, দেখেন 1 থেকে 40 পর্যন্ত এই আনসার শিটটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো এরকম একটা আনসার শিট থাকবে যার এক পাশে রিডিং থাকবে আর এক পাশে এই যে দেখেন এটা লিসেনিং, লিসেনিং থাকবে এক পাশে। ঠিক আছে, সো এইটা আপনি সুন্দর করে এই ইয়াগুলো ফিল আপ করে দেন এখানে আনসার গুলা লিখতে হবে। আচ্ছা, এখন আপনি এই যে রিডিং এর যে কোশ্চেন গুলা আনসার গুলা সলভ করতে হবে, এটি সলভ করার পরে আপনি আনসার শিটে ওঠানোর জন্য কোনো ধরনের এক্সট্রা টাইম পাবেন না। খেয়াল
করতে হবে কোনো ধরনের সময় আপনি পাবেন না, অর্থাৎ আপনাকে এই 60 মিনিটস এর মধ্যেই আনসার শিটে উঠতে হবে। তবে লিসেনিং এর ক্ষেত্রে কিন্তু তারা এক্সট্রা 10 মিনিটস দেয় আনসার গুলো ওঠানোর জন্য। আচ্ছা, রিডিং এর ক্ষেত্রে তারা কোনো ধরনের টাইম দিবে না। এখন আমরা এটার মেইন থিমটা ক্লিয়ার করব একদম স্পেসিফিক ভাবে, যে ট্রু কোনটা, ফলস কেমন হয়, আর নট গিভেন কেমন হয়। আমরা দেখেন ট্রু, এটা মানে হচ্ছে দেখেন স্পেসিফিক ভাবে এখানে বলছে যে ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিজ উইথ দ্য ইনফরমেশন। ইনফরমেশন মিনস হচ্ছে প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের সাথে এখানে যে নিচে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে কোশ্চেনের, এই স্টেটমেন্ট গুলো যদি প্যাসেজের ইনফরমেশনের সাথে এগ্রি হয়, এগ্রি করে, একমত হয়, তাহলে আনসারটা ট্রু। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, যদি এখানে যে কোশ্চেনের যেগুলো দেওয়া আছে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটার সাথে যদি কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ যদি বিপরীতধর্মী আনসার দেয়, তাহলে সেটা ফলস। আর যদি এখানে যে কথাটা বলা হচ্ছে, যে স্টেটমেন্টটা যেটা নিয়ে কথা বলা হচ্ছে, সেটা যদি আমাদের প্যাসেজে ইনফরমেশনটাই না থাকে, তাহলে সেটা নট গিভেন। আচ্ছা, আমি আপনাদেরকে যে কাউকে একজনকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই কোশ্চেনের আনসারটি জিজ্ঞেস করতে চাই। কে বলবেন? একটু স্বইচ্ছায় বলেন তো। স্বইচ্ছায় বলেন। ওকে, দোলাশা, লেটস ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার কথা কি শোনা যায় না? বুঝতে পারেন না আপনারা? জি, শোনা যায়। ওকে, আচ্ছা, ইন্ট্রোডাকশনটা কে বলবেন একটু বলেন, আমাকে হেল্প করতে হবে তো, আপনারা যদি সবাই চুপ করে থাকেন তাহলে তো মুশকিল। কে বলবেন? যে কেউ একজন বলেন, হ্যান্ড রেজ করেন। আচ্ছা, মেহেদী ভাই বলেন, বলেন তো, লেটস ইন্ট্রোডিউস ইউরসেলফ। This is Mehdi Hassan, student of Applied Chemistry Chemical Engineering, Noakhali ওকে, Science and Technology University. Uh, ওকে, I'm from Coxbazar. Now I'm working as in plant training in the TSP complex, Chittagong. ওকে, That's it. ওকে। আচ্ছা, উনি শুরুতে খুব চমৎকার করে উনি ইন্ট্রোডাকশন দিয়েছে। আচ্ছা, ধরেন মেহেদী ভাই যে ওনার স্পিচটা দিলেন, অর্থাৎ যে ইন্ট্রোডাকশনটা দিলেন, এটা আমাদের স্টেটমেন্ট, এটা আমরা ধরে নিলাম প্যাসেজের ইনফরমেশন। এখন আমি বললাম যে হি ইজ ওয়ার্কিং ইন দ্য চট্টগ্রাম নাও, আনসার কি হবে এটা? বল। আমি তো বললাম যে সে এখন চট্টগ্রামে কাজ করছে। আপনি চট্টগ্রামে একটা প্রতিষ্ঠানে কাজ করছেন বললেন না ভাই? জি, জি, আচ্ছা, তাহলে ওকে, সঠিক ট্রু ট্রু হবে। দিবেন। হ্যাঁ, আমি বলছি ওয়ার্কিং, তাই না? ইজ ওয়ার্কিং, তাহলে আনসারটা কি হবে? ট্রু। 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 ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি হি ইজ এ স্টুডেন্ট অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ট্রু। ফলস। ট্রু। ট্রু। ফলস হবে আচ্ছা, স্যার। ফলস হবে। ফলস কেন? উনি কোন সাবজেক্টে পড়েন মেহেদী ভাই? অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড Applied কেমিক্যাল Chemistry and ইঞ্জিনিয়ারিং। Chemical Engineering. ওকে, সো উনি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলছে, আর আমি শুধু বলছি কি অ্যাপ্লাইড স্টুডেন্ট। কেমিস্ট্রি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তার মানে আমার বলাটা তো ঠিক হয় নাই নাকি? ভুল হয়েছে না? তাহলে আনসারটা আংশিক কি হবে? হয়েছে আর কি। না, আংশিক বললে হবে না, ফুললি মিলতে হইব। ঠিক আছে, অর্ধেক মিললে হবে না। আচ্ছা, অথবা আমি যদি বলি যে হি ইজ এ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট,
তাহলে আনসার False. কি? False. false, ওকে, এখন আমি যদি বলি হিজ ফাদার ইজ এ বিজনেসম্যান, Not given. not given নট গিভেন কেন? কারণ উনি এরকম তো কোনো ইনফরমেশন উনি কোনো দেন নাই। ইনফরমেশনে দেওয়া হয়নি। ওকে, গ্রেট। আচ্ছা, ধরেন উনি ওনার বাবা সম্পর্কে বললো যে মাই ফাদার্স নেম ইজ, ওনার বাবার নাম বললো যে অমুক, এন্ড হি ইজ এ ভেরি অনেস্ট পারসন এন্ড হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং অলসো, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এইটা ধরেন উনি যুক্ত করছে। তারপর আমি বললাম যে হিজ ফাদার ইজ এ বিজনেস, তাহলে আনসার কি হবে? False. Sorry, sir. Not Not given. given. Not given. নট not গিভেন, given ইয়েস এক্স্যাক্টলি। এটার কারণ কি? সে তার বাবার সম্পর্কে অন্য ইনফরমেশন দিয়েছে, তার বাবার নাম বলেছে, সে অনেস্ট এন্ড হার্ড ওয়ার্কিং পারসন বলেছে, কিন্তু তার বাবার প্রফেশন নিয়ে সে কি বলে নাই, কোনো ইনফরমেশন দেয় ইনফরমেশন নাই। বলেন। ইনফরমেশন দেয়নি যার কারণে এটা কি নট গিভেন। Not given. not আচ্ছা, given এখানে যে এখন এই মুহূর্তে যেই স্টুডেন্ট যারা আছেন, যে কয়জন আছেন, সবাইকেই বলবো ট্রু, ফলস আর নট গিভেন, এই তিনটা জিনিসের থিম আপনি বুঝতে পারেন না যে কিভাবে হইলে কোনটা হইলে ট্রু, কোনটা হইলে ফলস, কোনটা হইলে নট গিভেন। যদি কোনটা বুঝতে না পারেন আমাকে আস্ক করেন, আমি আবার এটা রিপিট করব, আবার এটা বুঝাবো। বুঝতে কারো প্রবলেম থাকলে বলতে পারেন। ট্রু কোনটা, ফলস কোনটা, নট গিভেন কোনটা। ওকে, এখানে এন্ড কনফিউশনটা আপনারা তৈরি যদি কোনো করতেছে কোশ্চেন না করেন দেন আমি কিন্তু আপনাদেরকে কোশ্চেন করব। যখন জি হাফ ভাই, ইনফরমেশন দেওয়া হচ্ছে, মানে তখন এটা তখন মানে এটা হাফ ফলস ট্রু। হবে। ঠিক আছে। ধরেন যে উনি যে ওই যে বললাম যে উনি স্টুডেন্ট অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, উনি, আমি যদি বলি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাহলে আমি তো অর্ধেক ইনফরমেশন দিচ্ছি, ফুল দিচ্ছি না, তাই না? সুতরাং জি এটা জি। ট্রু হবে। ঠিক আছে, হুম। জি নেক্সট। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে দেন আমি একটু জিজ্ঞেস করি। মোহাম্মদ আল আমিন ভাই, ক্যান ইউ হিয়ার মি? সালাম আলাইকুম, হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালাম। আচ্ছা ভাই, ট্রু, ফলস, নট গিভেন, এই তিনটার মধ্যে ডিফারেন্সটা একটু বলেন তো, মানে কখন ট্রু হয়, কখন ফলস হয়, কখন নট গিভেন হয়। যখন কোন একটা ইনফরমেশন মানে দেওয়া থাকবে আর কি, মানে সত্য আর কি দেওয়া আছে, উম, এটা আর কি হবে ট্রু। আর যদি একদম টোটালি বিপরীত মানে বোঝায় আর কি, তাহলে ফলস বা হবে। আর ভুল যদি কোনো ইনফরমেশন দেয়। ইনফরমেশন, হ্যাঁ ভুল ইনফরমেশন দিলে তাহলে সেটা ফলস হবে। আর যদি কোনো ইনফরমেশন নাই বলা থাকে এবং সেটা হচ্ছে নট গিভেন। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। তাহলে সবাই তো বোঝা গেছে, রাইট? জি আমরা সামনের দিকে আগাইতে পারি কিনা এখন? Yes, sir. yes আচ্ছা, ওকে। এখন আসেন এখানে, যে ট্রু ফলস নট গিভেন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটা সলভ করব। এখন এটা সলভ করার টিপস এন্ড ট্রিক্সটা কি? আমরা কি আগে পুরা প্যাসেজ পড়ে এসে এটা সলভ করব, নাকি কি কোন ওয়েতে যাব? আচ্ছা, আমি ক্লিয়ারলি বলি, ট্রু ফলস নট গিভেন এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা আগে কোশ্চেন গুলা পড়বো, দেন হচ্ছে প্যাসেজে যাব। এখন কোশ্চেন গুলা কি সবগুলো একসাথে পড়বো, পড়ে কোশ্চেন প্যাসেজে খুঁজবো? না, আমরা সবগুলো একসাথে পড়বো না, আমরা দুইটা করে কোশ্চেন একসাথে পড়ে যাব। কয়টা কোশ্চেন পড়ে যাবো একসাথে ভাই? দুইটা। দুইটা দুই- করে ওকে, দুইটা কেন পড়বো বলেন তো, কে বলতে পারবেন? একটা পড়ে গেলেই বেশি তো পারতাম। আমাদেরকে মনে থাকবে না। হ্যাঁ, বেশি পড়লে প্রথমত মনে থাকবে না, আর দ্বিতীয়ত হচ্ছে একটা ইনফরমেশন যদি নট গিভেন থাকে তাহলে সেটা তো থাকবে না প্যাসেজে, তাহলে আমরা তো সারা প্যাসেজ খুঁজে খুঁজে পাবো না। তখন তো মানে পুরা প্যাসেজ পড়া লাগলো কিন্তু আমি আনসার পাইলাম না, তাই না? তো দুইটা যদি পড়া যায় তাহলে একটা তো অন্তত পাবো নাকি? জি জি, শুরুতে আমরা কোশ্চেনটি পড়ি। 1 নম্বর কোশ্চেনটি আছে, কে পড়বেন? একজন পড়েন, আমার সাথে হেল্প করবেন, হ্যাঁ একজন পড়েন। Polar আমি bears পড়তেছি। suffer from various health problems due to the buildup of fat under their skin.
Second question, the study done না by আগে ওয়েট না, এই যে আমরা এই যে পড়লাম না, এই কোশ্চেনটাকে এক্সপ্লেইন করেন, এটা দ্বারা কি বোঝাচ্ছে। তার আগে আমি একটু যেটা করব যে আমরা এই প্যাসেজের শিরোনামটা পড়বো। প্যাসেজের শিরোনামটা কি? হোয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স। তাহলে আমাদের ফার্স্ট কাজ কিন্তু এই শিরোনামটা পড়া, ঠিক আছে? প্রথম কাজ কি? শিরোনামটা পড়া। তাহলে এই শিরোনামে কি বলছে? হোয়াই মানে কেন, উই মানে আমাদের, নিড মানে প্রয়োজন, টু প্রোটেক্ট মানে রক্ষা করা, বাঁচানো, প্রতিরোধ করা পোলার বিয়ারকে, অর্থাৎ পোলার বিয়ারদেরকে কেন বাঁচানো উচিত আমাদের। এটা হইতে পারে যে পোলার বিয়ার দিন দিন কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। আমরা যদি বলি হোয়াই উই নিড টু প্রোটেক্ট রয়্যাল বেঙ্গল টাইগার্স, হ্যাঁ আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার কেন প্রোটেক্ট করা উচিত, মানে দিন দিন রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাচ্ছে, যার কারণে আমাদের প্রোটেক্ট করা উচিত, তাদেরকে বাঁচানো উচিত, রক্ষা করা উচিত। ইন দ্য সেম ওয়ে এখানে বলা হচ্ছে পোলার বিয়ার। তো পোলার বিয়ারটা হইতে পারে যে পোলার বিয়ারটা দিন দিন কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, যার কারণে তাদেরকে রক্ষা করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ পোলার বিয়ার? পোলার বিয়ার মানে কি? মেরু ভাল্লুক, মেরু ভাল্লুক, সাদা তাই না? ভাল্লুক। আর মেরু ভাল্লুক মানে সাদা ভাল্লুক নাকি? এরা কই থাকে? বরফে থাকে না জি মরুভূমিতে থাকে? বরফে। বরফ বরফ আবৃত স্থান, বরফে থাকে। কোথায় থাকে? পোল, বরফ পোলে বরফ, বুঝছেন? মেরু অঞ্চল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে আমরা প্রথমে শিরোনামটা পড়েই বুঝতে পারলাম যে আমাদের টপিকটা পোলার বিয়ার সম্পর্কে। এখন আমরা এই কোশ্চেন পড়বো। কোশ্চেনে বলা হলো কি, পোলার বিয়ার সাফার, মানে কি পোলার বিয়াররা ভুলে আক্রান্ত হয়, সাফার করে, সাফার করে। আচ্ছা, ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস, নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হয়, তাই না? জি আচ্ছা, মানে ডিউ চামড়া টু মানে নিচের অতিরিক্ত ফ্যাটের জানেন? কারণে। হ্যাঁ, ডিউ টু মানে হচ্ছে কারণে, দ্য বিল্ড আপ বেড়ে যাওয়া অফ ফ্যাট আন্ডার দের স্কিন, তাদের স্কিনের নিচে ফ্যাট বেড়ে যাওয়ার কারণে পোলার বিয়াররা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। আমার এই স্টেটমেন্টটার সাথে, এই বাংলা মিনিং এর সাথে আপনাদের কারো কোনো ধরনের দ্বিমত আছে? না স্যার। না। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে তাদের শরীরে স্কিনের নিচে এক ধরনের ফ্যাট থাকে, সেই ফ্যাট থাকার কারণে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেটমেন্ট। আচ্ছা, আমরা বলেছি একসাথে দুইটা পড়ে যাব। সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে দ্য স্টাডি ডান বাই লিও অ্যান্ড হিজ কলিগস। দেখেন, একটা স্টাডি করা হয়েছে, একটা স্টাডি ডান হয়েছে, যে কে করেছে? লিও অ্যান্ড হিজ কলিগস। লিও কোনো ব্যক্তির নাম হইতে পারে, অ্যান্ড হিজ কলিগস তার কলিগরা মিলে, এবং তাদের স্টাডির বিষয়টা কি? কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। তাদের এই রিসার্চের ইয়া কি ছিল? স্টাডির টপিক ছিল কম্পারিজন ডিফারেন্ট কম্পায়। গ্রুপস অফ পোলার বিয়ার্স। পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ, তাই না? জি খেয়াল করেন, তারা কিন্তু বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে ডিসকাশন করছে নাকি পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে ডিসকাশন করছে, বলেন তো? পোলার পোলার বিয়ার। বিয়ারের। ইয়েস, পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে, এটা মাথায় রাখতে হবে। ইটস নট দ্য ডিফারেন্ট গ্রুপস অফ বিয়ার্স, ইটস এ ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। ওকে, পোলার বিয়ার্স। জি আচ্ছা, তাহলে আমরা শুরুতে এক নাম্বার কোশ্চেনটা মূলত হাইলাইট করব, আর যদি আমরা এই ধরনের কোনো ইনফরমেশন পাই তখন আমরা সেটা খুঁজবো। এখন কথা হচ্ছে, এই এক নাম্বার কোশ্চেনটা আমরা প্যাসেজের কোথায় পাবো? শুরুর দিকে হয়তো। শুরুতে মাঝে পাওয়া নাকি যেত। কোথায়? 4 নম্বর লাইন স্যার। আচ্ছা, আমি এবার বলি, আমরা মাথায় রাখবো এটা যেহেতু প্যাসেজ ওয়ান এর ক্ষেত্রে, যেহেতু আমি এই তো মানে আগেই বলেছি যে কোশ্চেন গুলা যেহেতু একটু ইজি হয় ফাইন্ড আউট করা, সো দ্যাটস ওয়াই প্যাসেজ ওয়ান এর ক্ষেত্রে তারা 100% সিকোয়েন্স মেনটেন করবে। 100% না, 99% ধরেন। ওই দুই একটা সময় ওরা একটু ঘাওড়ামি করলে অনেক সময় একটা কোশ্চেন এদিক ওদিক করে দিতে পারে। তো 99% ক্ষেত্রে তারা সিকোয়েন্স মেনটেন করে। সিকোয়েন্স মেনটেন কি? ধরেন এক নাম্বার কোশ্চেনটা যেখানে আছে, 2 নাম্বার কোশ্চেন ডেফিনেটলি তার পরে আছে, তার আগে না। আবার 2 নাম্বার কোশ্চেন যেখানে আছে, যেই লাইনে আছে, 3 নাম্বার কোশ্চেন ডেফিনেটলি তার পরের লাইনে আছে, তার আগের লাইনে না।
আমার এই কথাটার সাথে মানে এই কথাটা বুঝতে কারো প্রবলেম আছে? না স্যার। না। আচ্ছা দেখেন, যদি কোনোভাবে 1 নাম্বার কোশ্চেনটা এই 3 নাম্বার লাইনে থাকে, তো 2 নাম্বার কোশ্চেন অবশ্যই 4 বা 5 লাইন বা পরের লাইন গুলাতে থাকবে, কোনোভাবেই আগের লাইনে থাকবে না। আগের লাইনে যাবে না। এবার আসেন, যেহেতু আমরা 1 নাম্বার কোশ্চেন খুঁজছি, সেহেতু 1 নাম্বার কোশ্চেনটা অবশ্যই প্যাসেজের শুরু থেকে আমরা খুঁজবো। প্যাসেজের কোথা থেকে? শুরু থেকে। শুরু শুরু থেকে। থেকে। আচ্ছা, আমাদের ফার্স্ট কাজ হবে, আমাদের ওই কোশ্চেনের, যেহেতু আমরা একটা জিনিস পড়লাম কোশ্চেনে, পড়ে আমরা বুঝতে পারলাম যে তারা পোলার বিয়াররা নানা ধরনের রোগে আক্রান্ত হয় কিনা তাদের শরীরে বা স্কিনের নিচে যে ফ্যাট আছে এটা বাড়ার কারণে। তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট থিম হচ্ছে ফ্যাট বাড়ে কিনা আদৌ, দ্বিতীয়ত তাদের এই ফ্যাট বাড়ার কারণে তারা কোনো ধরনের রোগে আক্রান্ত হয় কিনা, রাইট? তো আমাদের হচ্ছে ফ্যাট বেড়ে যাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে সাফারিং ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস। এই দুইটা হচ্ছে আমাদের লোকেশনের কিওয়ার্ড, কি পয়েন্ট। তাহলে আমরা শুরুতে লোকেট করব যে আসলে কোথায় কোন সেন্টেন্সে এই আনসারটি আছে, দেন আমরা সেটাকে নিয়ে হাইলাইট করব, সেখানে অনেক বেশি কনসেন্ট্রেশন দিব। তাহলে শুরু থেকে আমরা একটু পড়ি। এন্ড মেইন এক্সামে কিন্তু এত পড়ার সময় নাই, কিন্তু যেহেতু আমি এট দ্য ফার্স্ট টাইম আপনাদেরকে এটি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, এন্ড দ্যাটস ওয়াই আমরা জিনিসটা একদম ক্লিয়ারলি পড়ে মিনিং করে বুঝিয়ে দেন আমরা এই প্যাসেজটি সলভ করব। দেখেন, বলা হয়েছে পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন্ড বাই দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। পোলার বিয়াররা মানে অনেক বেশি হুমকির মুখোমুখি হয়ে যাচ্ছে, কিসের কারণে? ক্লাইমেট চেঞ্জের কারণে। বাট দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স, এই যে তাদের হারিয়ে যাওয়াটা, কুড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্সেস, একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড, তারা খুবই চমৎকার ভাবে, অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাইয়ে নিয়েছিল। অ্যাডাপ্ট মানে কি? খাপ খাইয়ে নিয়ে। সো তারা খুব চমৎকার ভাবে খাপ খাইয়ে নিয়েছিল টু দ্য এক্সট্রিম কন্ডিশনস। এক্সট্রিম মানে খুবই খারাপ, খুবই বাজে, চরম লেভেলের কন্ডিশনে অফ দ্য আর্কটিক সার্কেল। আর্কটিক সার্কেলের মতো খুব খারাপ আবহাওয়ার মধ্যেও তারা নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছিল, where temperatures can reach -40°C, যেখানে তাপমাত্রা কততে নেমে যায়? -40°C -40। নেমে যায়। আচ্ছা, one reason for this is that, এটার একটা কারণ হচ্ছে they have up to 11 centimeters of fat, তাদের শরীরে 11 সেন্টিমিটারের উপরে কি আছে, বা 11 সেন্টিমিটার পর্যন্ত ফ্যাট আছে আন্ডারনিথ দেয়ার স্কিন, তাদের স্কিনের নিচে। দেখেন, স্কিনের নিচে ফ্যাটের ডিসকাশন চলে আসছে আমাদের, পেয়েছেন? জি। ওকে, সো আমাদের এর আশেপাশে এখন আনসারটি থাকবে, মনে রাখতে হবে। এখন আসেন, বলা হচ্ছে হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপাস টিস্যু, এই একই লেভেলের অ্যাডিপাস টিস্যু যদি মানুষের শরীরে থাকতো, উড বি কনসিডার্ড ওবস and would be likely to suffer from diabetes and heart disease। তারা কিসে আক্রান্ত হইতো? ওবস এর মতো প্রবলেম হইতো, হার্ট ডিজিজ হইতো, ডায়াবেটিস হইতো। কাদের হইতো? মানুষের শরীরে যদি মানুষের। একই লেভেলের অ্যাডিপাস টিস্যু বা ওই লেভেলের ফ্যাট থাকতো, রাইট? Yes. ইয়েস। Yes, আচ্ছা, sir. এইবার আসেন, এখন বলা হচ্ছে, দেখেন একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কি ওয়ার্ড? ইয়েট। মনে রাখবেন, Negative. প্যাসেজের কোথাও হাউভার, ইয়েট, মোরওভার, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, এরকম ধরনের ওয়ার্ড যেখানে থাকবে, সেই জায়গার আশেপাশে কোনো না কোনো কোশ্চেনের আনসার থাকার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, ইয়েট মানে কি? যদিও, তথাপিও। তথাপি। Yes, the polar bears experiences no such consequences. পোলার বিয়ারের এই ধরনের কোনো প্রবলেম হয় না, বা এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সের মুখোমুখি তাদেরকে হতে হয় না। তাহলে কোন ধরনের প্রবলেম? যে হার্ট ডিজিজ বা মানুষের মতো। ডায়াবেটিসের মতো কোনো প্রবলেম, যেটা একই লেভেলের, ওই লেভেলের ফ্যাট যদি মানুষের শরীরে থাকতো, তাদের যে ডায়াবেটিস এন্ড হার্ট ডিজিজ হতো, কিন্তু পোলার বিয়ারের ওই ফ্যাট থাকার কারণে কোনো ধরনের কোনো প্রবলেম
হয় না। এবার আসেন আনসারের সাথে মিলান। আনসারে কি বলছে? Polar bears suffer from various health problems due to the buildup of fat under their skin. পোলার বিয়াররা নানা ধরনের রোগে আক্রান্ত হয় তাদের শরীরে এই যে স্কিনের নিচে ফ্যাট বেড়ে যাওয়ার কারণে। আনসার কি হবে? ফলস। 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 False কেন হবে। ফলস False এক্সপ্লেইন হবে। করেন তো। কারণ এই ধরনের ইনফরমেশন দেয়নি, কারণ উল্টাটা তাদের দিচ্ছে। শরীরের নিচে এত ফ্যাট থাকার কারণে তারা ওইরকম -40 ডিগ্রিতেও বেঁচে থাকে। বেঁচে তারা কোনো থাকে, ইয়েস। ডিজিজ দেখেন অ্যাটাক করে না। আমাদের সমাজে খেয়াল করবেন যে যাদের একটু স্বাস্থ্য ভালো, একটু ওয়েট বেশি, আমরা অনেক সময় তাদেরকে মজা করে বলি না, এই তোর তো শীত লাগে না নাকি, এরকম বলি না আমরা। জি জি এটার কারণ জি। তাদের শরীরে ওই লেভেলের অ্যাডিপাস টিস্যু আছে, আই মিন ফ্যাট আছে, যার কারণে তারা শীতের মধ্যেও স্বাভাবিক থাকতে পারে। এই পোলার বিয়ারের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটছে যে তাদের শরীরে 11 সেন্টিমিটার অফ ফ্যাট, এটা কিন্তু অনেক মানে অনেক বেশি। এই লেভেলের ফ্যাট তাদের স্কিনের নিচে থাকে, কিন্তু এই পরও তাদের কোনো ধরনের রোগে আক্রান্ত তারা হয় না। এই এটার রিজন কি? তারা হচ্ছে ওই যে একটা ঠান্ডা আবহাওয়ার মধ্যে থাকে, যার কারণে তারা সেখানে ইউনিকলি নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে, অ্যাডাপ্ট করে নিয়েছে। তাহলে এই কোশ্চেনটা যে ফলস, এই ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? না। কোনো জিজ্ঞাসা আছে এই কোশ্চেনটা নিয়ে? আমি কিন্তু স্পেসিফিক এক একটা কোশ্চেন ধরে ধরে আপনাদেরকে করাচ্ছি। যদি কোনো বিষয়ে ন্যূনতম কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন উইদাউট এনি হেজিটেশনস। এখানে যারা যুক্ত হয়েছেন আপনারা সবাই আমার এখানে শিখতে আসছেন, সো কোনো হেজিটেশন ফিল করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হবেন ততক্ষণ পর্যন্ত আমাকে কোশ্চেন করবেন, আমি আপনার কোশ্চেনের আনসার করবো ইনশাআল্লাহ। এবং যতবার আপনার প্রবলেম হবে আমি ততবার আপনাদের বোঝাবো, কিন্তু বুঝতে হবে, একদম ক্লিয়ারলি বুঝতে হবে। নেক্সট আসেন। আমরা বললাম যে 2 নাম্বার পড়েছিলাম যে একটা স্টাডি করা হয়েছে, কে করেছে? লিও অ্যান্ড হিজ কলিগস, এবং তারা কম্পেয়ার করেছে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার। পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপের মধ্যে তারা কম্পেয়ার করেছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমাদের প্যাসেজে বলে যে তারা বিভিন্ন বেয়ারের গ্রুপের মধ্যে কম্পেয়ার করেছে, তাহলে আনসার কি হবে? ফলস হবে। ফলস হবে। False. যদি বলে পোলার বিয়ারের আরো কোন কোন ফাংশন আছে সেই ফাংশন গুলা নিয়ে তারা রিসার্চ করেছে, বা পোলার বিয়ারের আর কোন কোন ধরন আছে সেগুলা নিয়ে রিসার্চ করেছে, তাহলে আনসার কি হবে? ট্রু Not হবে। given. নট গিভেন। আচ্ছা, আর যদি প্যাসেজে তাদের রিসার্চের কোনো টপিক নিয়ে কথা না বলে, ধরো বললো যে তারা রিসার্চ করছে, ইটস ওকে, কিন্তু কোন টপিকে করছে সেটা নিয়ে কোনো ডিসকাশন নাই, তাহলে আনসার কি হবে? নট গিভেন। False. নট গিভেন হবে। তখন আনসার কি হবে? Not নট। নট given. গিভেন। তাহলে 2 নাম্বারটা আমরা বুঝছি, এখন আমরা 3 নাম্বারটা পড়ে যাবো। আমি বলেছি একসাথে আমরা 2টা করে কোশ্চেন করবো। Leo and his colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically. দেখেন বলা হচ্ছে কি, লিও এবং তার কলিগস তারা হচ্ছে কি ফার্স্ট রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স এন্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি। তারাই প্রথম রিসার্চার যারা পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারের জেনেটিক বিষয়গুলো কি করছে? কম্পেয়ার করেছে, রিসার্চ করেছে, তুলনা করেছে। এখন প্যাসেজ যদি বলে যে না তাদের আগে অন্য কেউ রিসার্চ করছে, তাহলে আনসার কি হইব? False. ফলস। ফলস। যদি বলে যে একদম শুরুতে তাদের দিয়েই মূলত রিসার্চটা শুরু হয়েছে পোলার বিয়ার আর ব্রাউন বিয়ারের জেনেটিক বিষয়গুলো নিয়ে, তাহলে আনসার কি হবে? ট্রু হবে। True. ট্রু। ট্রু। ট্রু হবে। আর যদি ফার্স্ট, সেকেন্ড নাকি থার্ড তারা প্রথম শুরু করছে নাকি তাদের আগে কেউ শুরু করছে এরকম কোনো ডিসকাশনই না থাকে, তাহলে নট আনসার কি গিভেন। হবে? নট নট গিভেন। গিভেন। খেয়াল করবেন Not given. এখানে একটা discussion থাকতে পারে যে তারা এটা নিয়ে রিসার্চ করছে, জেনেটিক বিষয় নিয়ে রিসার্চ করছে বা এই সেই, কিন্তু ফার্স্ট নাকি সেকেন্ড, তাদের আগে কেউ ছিল নাকি তাদের পরে কেউ ছিল, এরকম কোনো আগে পরে এই বিষয়গুলো না থাকলে আমরা সেটাকে ফোকাস করব। খেয়াল করবেন কোন কোশ্চেনের যদি নাম্বারিং দেওয়া থাকে, ফার্স্ট, সেকেন্ড, ধরেন কোন সাল, কোন বছরের ইয়ার দেওয়া আছে, হ্যাঁ, কোন নাম্বার দেওয়া আছে, এইটাকে আমরা হাইলাইট করব।
তাহলে সে ফার্স্ট কিনা আমরা সেটা খুঁজবো। তাহলে আমরা আগের কোশ্চেনটা প্রথম প্যারায় পেয়েছিলাম, রাইট? একদম শেষ পর্যন্ত পড়েছিলাম এই প্যারা, তাই না? ওকে, তো তাহলে আমরা এক পরের প্যারার থেকে পড়া শুরু করি। 2014 স্টাডি বাই শিপিং লিও, তাহলে এখানে তার পুরো নাম কি? 2014 সালে শিপিং লিও অ্যান্ড কলিগস, তার কলিগরা মিলে একটা স্টাডি করেছে এন্ড শেডস লাইট অন দিস মিস্ট্রি, একটা মিস্ট্রিকে উন্মোচন করেছে। একটা মিস্ট্রিকে কি করেছে? উন্মোচন করেছে। দে কম্পেয়ার্ড, তারা তুলনা করেছে দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স, পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচার নিয়ে তারা কম্পেয়ার করেছে। কিসের সাথে? উইথ, সাথে, দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভ, তাদের খুব কাছাকাছি তাদের মতোই আরেক ধরনের বিয়ার, ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বিয়ার্স, যারা ওয়ার্মার ক্লাইমেটে থাকে তাদেরকে ব্রাউন বিয়ার্স বলে। এই লাইনটা খুব সুন্দর করে আবার পড়েন, দেখেন বলছে কি, দে কম্পেয়ার, তারা তুলনা করেছে দ্য জেনেটিক স্ট্রাকচার নিয়ে অফ পোলার বিয়ার্স, তাহলে পোলার বিয়ারের জেনেটিক স্ট্রাকচার নিয়ে তারা তুলনা করেছে কার সাথে? দ্য ক্লোজেস্ট রিলেটিভ ফ্রম আ ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বিয়ার্স, ব্রাউন বিয়ারের সাথে, যে ব্রাউন বিয়াররা ওয়ার্মার ক্লাইমেটে থাকে। এখন এই ব্রাউন বিয়াররা কি কোনোভাবে পোলার বিয়ারের গ্রুপ, নাকি এটা বিয়ারের আলাদা আরেকটা গ্রুপ? বলেন তো। এটা আলাদা আরেকটা বিয়ারের আলাদা আলাদা একটা আরেকটা গ্রুপ। গ্রেট, কিন্তু আমাদের এখানে কোশ্চেনে কি বলছিল? কোয়েশ্চেনে তো হচ্ছে কি আহ, ডিফারেন্ট ফার্স্ট রিসার্চার বলছিল। না না না, দুই পোলার নাম্বার বিয়ার নিয়ে আলোচনা কোয়েশ্চেন। সেকেন্ড পোলার কোয়েশ্চেন, পোলার বিয়ারের লিও বিভিন্ন অ্যান্ড হিজ গ্রুপ নিয়ে বলছে কলিগস। আর কি। কিন্তু আমাদের এখানে বলছে groups of polar গ্রুপ অফ পোলার বিয়ার, আমাদের এখানে তো হচ্ছে মানে কি পোলার বিয়ারের অথর্স এর বিভিন্ন গ্রুপ নামটাও নিয়ে ভিন্ন। তারা কম্পেয়ার করছে, তাই না? জি না, আমাদের তাহলে এখানে তো আনসার কি হবে? অথর্স এর জি জি নামটাও ভিন্ন। false ফলস। জি ভাই, একজন ভাই মনে হয় কিছু বলছিলেন, বলেন ভাই। ভাই এখানে তো আমরা হচ্ছে কি এখন ডিসিশন নিয়ে নিতে পারবো না হচ্ছে কি এটা ট্রু না ফলস, কারণ এখানে হচ্ছে কি আমাদের যে অথর্স মানে যারা রিসার্চারের নাম তো ভিন্ন, লিও অ্যান্ড হিজ কলিগস, কিন্তু ওটা তো লিও অ্যান্ড হিজ কলিগস ছিল না। না না, লিউই তো ছিল, এই যে নিকনেম লিও ব্যবহার এন্ড হিজ করছে আর কি। এখানে তো লিউই ছিল ভাই, এই যে শিপিং লিও। কলিগ। দেখেন আমার নাম কি? ফয়সাল মাহমুদ। এখন কোথাও যদি বলে যে মিস্টার ফয়সাল বা মিস্টার মাহমুদ, তাহলে কি আমি ফয়সাল মাহমুদ না? প্যাসেজের মাঝখানে হ্যাঁ? আরেকটা আছে, লিও অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড দ্য পোলার বিয়ার্স হ্যাড এ জিন নোন অ্যাজ, কোনটা? এই যে প্যাসেজের মাঝখানে। মেহেদী ভাই যেটা বলতে চাচ্ছেন আর কি, আমরা এখন লিও তো অন্য লিও দেখেন হইতে পারে। তাদের, আচ্ছা আচ্ছা, খেয়াল করেন আমার দিকে। বলা হচ্ছে কি, দে কম্পেয়ার্ড, তাহলে কম্পেয়ার শব্দটা আছে না এখানে অলরেডি? পাইছেন কিনা? পাইছেন? তাদের কম্পারিজনের বিষয় কি? ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। আমরা জিনিসগুলা খুব সিম্পলি নিব, যেহেতু এটা প্যাসেজ 1, তারা এখানে বেশি পেঁচাবে না। আমার কথা বুঝছেন? জি জি আপনার জি থিঙ্কিংটা ঠিক আছে, কিন্তু এটা প্যাসেজ 3 এর ক্ষেত্রে, প্যাসেজ 1 এর ক্ষেত্রে তারা খুব সিম্পলি আনসার গুলা করবে। আমার কথা বুঝছেন কিনা ভাই? কিন্তু প্যাসেজ 3 এর ক্ষেত্রে তারা বিভিন্ন পেঁচাবে, একটু দূরে গিয়ে আনসার দিবে, একটু এটার সাথে আরেকটা মিক্সড করবে, এরকম করবে প্যাসেজ 3 এর ক্ষেত্রে। এটা যেহেতু প্যাসেজ 1, আমাদের মাথায় রাখতে হবে এখানে তারা খুব সিম্পলি আনসার গুলো দিবে, যাতে করে আপনি সহজে ধরতে পারেন আনসার গুলো। এখন যেটা তারা সহজে দিবে এটা আমরা কঠিন করব কেন? আমার কথা কি বুঝছেন? দেখেন এই জি যে কম্পেয়ার, লিও এবং তার কলিগসরা কম্পেয়ার, এখানে তো হুবহু মিলে যাচ্ছে। এই যে এই প্যাসেজের সাথে হুবহু মিলে যাচ্ছে না, দেখেন। মেহেদী ভাই যে জিনিসটা বলতে চাইছিল আর কি, এখানে তো নামটা হ্যাঁ, শুধু নিকনেম ইউজ করছে লিও। এখন লিও তো কয়েকজন হতে পারে বা ভিন্ন না কোনো না না, ব্যক্তি লিও হতে পারে। একজন ব্যক্তির নাম। এই যে দেখেন, শিপিং লিও অ্যান্ড কলিগস, মানে আমি যদি বলি ফয়সাল অ্যান্ড হিজ কলিগস, তাহলে ফয়সাল হচ্ছে মেইন টাস্ক, মানে আমি কাজটা করছি আর আমার সাথে আমার কলিগসরা হেল্প করছে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমরা তার নট গিভেন একটা বিষয় শিখছিলাম যে অর্ধেক ইনফরমেশন দেওয়া যদি থাকে, মানে ফলস বা না থাকতে নট গিভেন, হ্যাঁ। ওই দৃষ্টিকোণ থেকে আর কি ফুল নাম না দিয়ে শর্ট নাম যখন ও দিবে না তখন না তো না এটা না না, কনফিউশন তৈরি এটা করতেছে। ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট না। না,
না, ওই যে আমি আপনাদেরকে বললাম যে আমার নাম ফয়সাল মাহমুদ, এখন কোথাও যদি বলে যে মিস্টার ফয়সাল এটা করছে, মিস্টার ফয়সালের বাড়ি ঝিনাইদহ, তো ফয়সাল মানে তো ফয়সাল মাহমুদকেই বলা হচ্ছে, রাইট? জি। নামের ক্ষেত্রে এটা ইয়েস। সমস্যা নেই, হ্যাঁ। জি, ওকে। নেক্সট আসেন, আমরা পরের কোশ্চেনটা দেখি। তাহলে আমরা 2 নাম্বারটা কি দিলাম? ফলস, রাইট? ওকে। 3 নাম্বারটা, লিও অ্যান্ড colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically. দেখেন, আগের কোশ্চেনে বলেছে তাদের রিসার্চের বিষয় কি ছিল, পোলার বিয়ার আর ব্রাউন বিয়ারের জেনেটিক স্ট্রাকচার গুলো নিয়ে কি তাদের রিসার্চের বিষয় ছিল, তাই না? আচ্ছা, এখন 4 নাম্বার আমরা পড়ি। 4 নাম্বার বলছে পোলার বিয়ার্স আর able to control their levels of bad cholesterol by genetic means. এই কোশ্চেনটা আমাকে বুঝাইতে পারবেন কে, বলেন? আমাদের পোলার সবাইকে বোঝাতে বিয়াররা পারবেন কে? এখানে পোলার পোলার বেয়ার্স বিয়াররা তাদের যে এরা হচ্ছে কি সক্ষম টু কন্ট্রোল দেয়ার লেভেলস, মানে করতে, নিয়ন্ত্রণ করতে সক্ষম লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল। এখানে কোলেস্টেরল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন আর একটা হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এখানে ব্যাড যেটা, এলডিএল যেটা, এটা হচ্ছে কি তারা জেনেটিক্যালি মানে হচ্ছে কি জিনের মাধ্যমে হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে সক্ষম। জিন মানে কিন্তু অদৃশ্য জিন, মানে আমাদের শরীরে যে জিন থাকে, রাইট? জি, আমরা হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ চমৎকার ভাবে বলেছেন ভাই, সেটা হচ্ছে পোলার বিয়ারদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল থাকে এক ধরনের, তাদের শরীরে সেই ব্যাড কোলেস্টেরলটা, এলডিএল যেটা, সেই এলডিএলটা অর্থাৎ ব্যাড কোলেস্টেরলটাকে তারা কন্ট্রোল করতে পারে, মানে কি কমাইতে পারে, রিডিউস করতে পারে, কন্ট্রোল করতে পারে, তাই না? সো কিসের মাধ্যমে কন্ট্রোল করে? জেনেটিক মিনস, তাদের শরীরে যে জিনের প্রভাব, অর্থাৎ তাদের বংশীয়, অর্থাৎ জিনগত, আমরা বলি না এটা একটা জিনগত প্রভাব আছে। যেমন অনেক সময় আমরা বলি যে ঠিক আছে, ও আচ্ছা তার ওয়েট বেশি, বা অনেক সময় বলি যে ঠিক আছে এটা তার জেনেটিক প্রবলেম, তার বাবার ওয়েট বেশি ছিল তারও আছে। ধরেন কারো ডায়াবেটিস আছে, আমরা বলি যে ঠিক আছে এটা তার জেনেটিক প্রবলেম, কারণ কি তার বাবারও ডায়াবেটিস আছে, আমরা বলি না এই ধরনের কথা। অর্থাৎ তাদের শরীরে বংশীয় ভাবে যেই একটা প্রভাব আছে, সেই জিন, যেটাকে আমরা জিন বলে। আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট, এখানে যারা আছেন অনেকেই সায়েন্সের স্টুডেন্ট আছেন, আরো ডেফিনেটলি এটা অনেক আপনারা ভালো বুঝেন। তো এই জিনের প্রভাবে, মানে জিনের মাধ্যমে তাদের শরীরে যে জেনেটিক প্রভাব আছে, সেই জেনেটিক প্রভাবের মাধ্যমে তাদের শরীরের ব্যাড কোলেস্টেরলটাকে তারা কন্ট্রোল করতে পারে। ওকে, তাহলে আমাদের এখন মেইনলি 2টা জিনিস আমাদের মাথায় খুঁজতে হবে, যে তারা কি ফার্স্ট রিসার্চার কিনা, আর আরেকটা হচ্ছে যে ব্যাড কোলেস্টেরলের কোনো বিষয় আমাদের ডিসকাশন করে কিনা তারা। তাহলে আমরা ফার্স্ট এই যে রিসার্চের ইয়াটা তো মনে হয় অলরেডি দেওয়া আছে, ওই যে কোথায়, শ্যারন লাইট। আচ্ছা এই স্টাডিতে তারা মিস্ট্রিকে উন্মোচন করছে, কিন্তু এইটা দ্বারা কি বোঝা যাইতেছে তারা ফার্স্ট এই মিস্ট্রি উন্মোচন করছে নাকি তাদের আগে কেউ করছে? না, শ্যারন লাইটকে এখনো ধরা এখন এটা মানে যাচ্ছে না। উন্মোচন করা আচ্ছা, হয়নি। এবার 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 আসেন, কোন ইন্ডিকেট করা, মানে পরোক্ষ কোনো কিছু এটা আপনার কাছে মনে হইতেছে এটা হইতে পারে, বা এরকম ইন্ডিকেট করে কোনো আনসার আপনি ধরে নেবেন না। আমার কথা বুঝছেন ভাই? ধরেন জি। কোথাও বলা হলো, আপনাকে একটা ইনফরমেশন তারা প্যাসেজে দিয়েছে, এখন আপনি একটা ওই ইনফরমেশনটা, কারেক্ট ইনফরমেশনটা জানেন, কিন্তু প্যাসেজে যেটা দিয়েছে সেটা ভুল। আপনার যেটা জানেন সেটাকে এখানে নিয়ে আসা যাবে না, প্যাসেজে যেটা আছে ওইটাই কারেক্ট। আমার কথা বুঝছেন? জি। ধরেন আপনি একটা ইনফরমেশন 100% শিওর যে এই ইনফরমেশনটা এটা কারেক্ট, কিন্তু প্যাসেজে রং ইনফরমেশন দেওয়া আছে, তো আপনি প্যাসেজের রং ইনফরমেশনটা আপনি ওইটাকেই আপনাকে ধরে আনসার করতে হবে। আপনার জানাটা এখানে ই করা যাবে না। দ্বিতীয়ত, এটা যেহেতু প্যাসেজ 1, আমি বলেছি এখানে কোনো কিছু ইন্ডিকেট করে আনসার থাকবে না, ঠিক আছে? কোনো ইন্ডিকেট করে আনসার থাকবে না। ওকে, জি। ওকে। এখন আসেন, স্পেসিফিক ভাবে তাদের মেনশন করা থাকতে হবে যে তারা ফার্স্ট রিসার্চার কেরা। আচ্ছা, এরপরে লাইন বলছে, দেখেন, দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন দ্য জিনস দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বিয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্ট অন আর্থ।
অর্থাৎ তাদের শরীরে যে জিনটা আছে এই জেনেটিক প্রভাবের কারণে তারা এত টাফেস্ট এনভায়রনমেন্টের মধ্যেও পৃথিবীতে কি আছে, টিকে আছে, সার্ভাইভ করে আছে, রাইট? জি আচ্ছা, এরপরে বলতাম লিও অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড দ্যাট, লিও এবং তার কলিগসরা এটা পেয়েছে যে পোলার বিয়ার হ্যাড আ জিন, পোলার বিয়ারের শরীরে এক ধরনের কি আছে, জিন আছে, যেটা নোন অ্যাজ এপিওবি, হুইচ রিডিউসেস, এই জিনটা যেটা কি, হুইচ রিডিউসেস, রিডিউস মানে কি কমায়, নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে লেভেলস অফ লো ডেনসিটি লিপোপ্রোটিনস, রাইট, জি এলডিএলস, অর্থাৎ এলডিএল এর যে লেভেল সেই লেভেলটাকে রিডিউস করে, কমায়, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এটা কি ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল, অর্থাৎ এই এলডিএলটা হচ্ছে কি এক ধরনের ব্যাড কোলেস্টেরল। দেখেন আমরা 4 নম্বরের কোশ্চেনটা পাইতেছি না এখানে, 4 নম্বরের কোশ্চেন পাইতেছি তো নাকি? দেখেন Yes. পোলার বেয়ার আর এবল টু কন্ট্রোল দ্য লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল হচ্ছে জি বাই জেনেটিক মিনস। জি এখন 3 নম্বরে যেটা ছিল যে তারা ফার্স্ট রিসার্চার কিনা, এটা নিয়ে এই যে আসেন, এই যে 2 নাম্বারটা যেখানে আমরা পাইলাম 2 আর 4 এর মাঝখানে কি কোথাও এরকম কোনো ডিসকাশন আছে? না না। নাই। আচ্ছা, একটু আগে এই যে আলম ভাই মনে হয় কোশ্চেনটা করলেন না, যে এই যে জি এখানে এই যে শেড লাইট অন দিস মিস্ট্রি, এটা ফার্স্ট ই হবে কিনা। প্রথমত এটা জি ইনডিরেক্টলি কোনো কিছু আমরা ধরবো না। দ্বিতীয়ত আমরা দেখেন 2 নাম্বার কোশ্চেনের আনসারটা কোথায় পাচ্ছি, এই লাইনে না? জি হ্যাঁ তো 3 নাম্বারের কোশ্চেন তো তার উপরে থাকার কথা না, যেহেতু অ্যাজ ইট ইজ প্যাসেজ 1, রাইট? জি তার মানে আমরা 3 নাম্বারটা নিয়ে মাথা ঘামাবো না, মানে এই যে আগের লাইনটা নিয়ে মাথা ঘামাবো না, আমরা ঘামাবো 2 নাম্বারে যেখানে আনসার আছে তার পরের লাইনটা নিয়ে। বুঝছেন কিনা ভাইয়া? জি ব্রেন স্টর্মিংটা এখানে করবো। ওকে, এখন Yes. আসেন এই লাইন আর এই যে এই যেখানে এই যে পরের ব্যাড কোলেস্ট্রলের ইস্যু নিয়ে কথা বলছে, তো এর মাঝখানে কোথাও কি বলছে যে তারা ফার্স্ট রিসার্চার নাকি সেকেন্ড নাকি থার্ড, এরকম কিছু? না। না তাহলে ওই আনসারটা কি হবে? নট গিভেন তাহলে Not given. নট গিভেন। এর পরের আনসারটা ছিল যে তারা তাদের শরীরে জেনেটিক প্রভাবের দ্বারা ব্যাড কোলেস্টেরলটাকে কন্ট্রোল করতে পারে। তাহলে এই লাইনটা পড়েন, পড়ে বলেন, বলেন এটা একটু এক্সপ্লেইন করেন আমাকে। এখানে কি বলতেছে যে লিও এন্ড হিজ কলিগস ফাউন্ড দ্যাট, লিও এবং তার কলিগ এটা পেয়েছে, কি পেয়েছে, ট্রু হবে পোলার বিয়ার হ্যাড আ জিন, পোলার বিয়ারের শরীরে এক ধরনের জিন আছে যেটা পরিচিত কি নামে, এপিওবি, হুইচ রিডিউসেস, এই জিনটা কমায় লেভেলস অফ লো ডেনসিটি লিপোপ্রোটিনস, অর্থাৎ এলডিএলস, যেটা এই এই লেভেলটা কমায়। এই এলডিএলটা বা কি ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল, অর্থাৎ ব্যাড কোলেস্টেরলটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। প্রথম কথা কিসের মাধ্যমে, জিনের মাধ্যমে, জিনের রাইট? মাধ্যমে রাইট জি। ওকে, আর আমাদের এখানে কি বলছে, 4 নম্বরে পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস। মিলে, আনসার মিলে? জি Yes. জি জি স্যার মিলে। ট্রু ওকে, তাহলে আনসার 4 নাম্বারটা কি হবে? True. ট্রু। ট্রু 4 নম্বর ট্রু, 4 নাম্বারটা ট্রু। True. এই 4 পর্যন্ত আনসার যেটা আমরা সলভ করলাম, কারো কোনো ধরনের কোনো কোশ্চেনের প্রবলেম থাকলে আমাকে একটু জানান। আছে প্রবলেম? না আচ্ছা, স্যার। যদি না থাকে আমরা তো দেন আমরা এখানে নেক্সট। 3 নাম্বারটা আমরা তো এখনো 3 নাম্বার আনসার পাইনি তাহলে 3 নাম্বার যে পান নাই এই কারণে তো এটা নট গিভেন। জি জি মানে আপনি 3 নাম্বার পান নাই, এখন 3 নাম্বারটা আপনি 3 নাম্বারের জন্য কি পুরো প্যাসেজ অপেক্ষা করবেন? না, পুরো প্যাসেজ আমরা অপেক্ষা করব না। আমরা কি অপেক্ষা করব, আমরা 2 আর 4 এর মাঝখানে খুঁজবো। তাহলে 2 নাম্বারের কোশ্চেন আনসারটা আপনি এই যে এখানে পাইলেন না, এই যে ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বিয়ার্স, এখানে জি পাইলেন তো নাকি ভাই? জি আর 4 নাম্বার কোশ্চেনটা এই যে আমরা এলডিএল যেটা এই সেন্টেন্সে পাইলাম, তাই না, ব্যাড জি কোলেস্টেরল। জি তাহলে এই যে 2 এবং 4 এর মাঝখানে 3 নাম্বারটা থাকার কথা, এখন আছে কি এখানে? না না। না থাকলে এটা নট গিভেন। যদি এখানে জি না থাকে তাহলে কি নট নট গিভেন গিভেন। Not given. মানে জিনিসটা কিন্তু সহজ, আমার কথা বুঝছেন কিনা, সিম্পলি নিব।
এখানে নাই, তাইলে নট গিভেন। আমরা পুরা প্যাসেজ এটা নিয়ে মাথা ঘামাবো না এখানে। ওকে। আমার কথা ক্লিয়ার ভাই? জি। ইয়েস। আমি বলেছি প্যাসেজ 1 এ তারা 99% সিকোয়েন্স মেনটেন করবে, অর্থাৎ 2 নাম্বার কোশ্চেন যেখানে 3 নাম্বারটা ডেফিনেটলি তার পরে হবে, 4 নাম্বারটা অবশ্যই 3 নাম্বারের পরে হবে, আর 3 নাম্বারটা অবশ্যই 2 আর 4 এর মাঝখানে থাকবে। ওকে ভাইয়া? জি জি। স্যার। ইয়েস। ওকে, গ্রেট। এখন আমরা 5 নাম্বার কোশ্চেনটা পড়ি। 5 নাম্বার কোশ্চেন বলছে ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড। ফিমেল পোলার বিয়ার যারা, তারা কি করতে পারে? বেঁচে থাকতে পারে ফর অ্যাবাউট 6 মান্থ। 6 মাস কতদিন? খাদ্য ছাড়া। 6 মাস 6 খাদ্য মাস। ছাড়া। বেঁচে থাকতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন প্যাসেজে গিয়ে কি খুঁজবো বলেন তো? ধরেন প্যাসেজে খোঁজার মেইন আমাদের কি পয়েন্ট কি হবে যে এইটা দিয়ে আমি খুঁজবো? 6 মান্থ। ফিমেল পোলার বিয়ার। ফিমেল পোলার 6 বিয়ার। ফিমেল। মান্থ দেখেন এতক্ষণ যে ডিসকাশন হলো, কোথাও ফিমেল শব্দটা ডিসকাশন হয়েছে? না, হয় নাই। না। হ্যাঁ। তাহলে আমাদের মেইন কাজ হবে ফিমেল পোলার বিয়ার, অর্থাৎ ফিমেল পোলার বিয়ারটা খোঁজা। এরপরে কাজ হবে যে তারা 6 মাস না খেয়ে থাকতে পারে কিনা সেটা আইডেন্টিফাই করা। রাইট? ইয়েস। ওকে, এরপরে আমরা যেহেতু 6 নাম্বারটা পড়ে যাবো, বা দেখেন বলছে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটাও দেখা গেছে যে দ্য বোনস অফ ফিমেল পোলার বিয়ার্স, ফিমেল পোলার বিয়ারের যে হাড় গুলা ওয়ার ভেরি উইক, এগুলা কি হয়ে যায়? দুর্বল খুবই হয়ে দুর্বল। যায়। when they came out of their dens in spring, স্প্রিং মানে কি? বসন্তকালে যখন তারা গুহা থেকে বসন্তকালে যখন ডেন্স মানে কি জানেন? গুহা। গুহা, গর্ত, না। রাইট? জি। ছোটবেলায় ওই যে আপনারা যারা গ্রামে বড় হয়েছেন মনে আছে হয়তো, এই যে ছোটবেলায় আমরা গ্রামে ওই হঠাৎ হঠাৎ করে দেখতাম যে এই বনে মানে বাগানে, আম বাগান, কাঁঠাল বাগানে গর্তের মধ্যে একটা গর্ত খুঁড়তো, আর হঠাৎ করে দেখতাম যে একটা গর্ত। তো আমাদের যারা দাদারা বা নানারা ছিল তারা বলতো তো এটা শিয়ালের গর্ত। কিসের গর্ত? শিয়ালের গর্ত। মানে শিয়াল অনেক সময় গর্ত খুঁড়ে ওই জায়গায় থাকে, ঠিক আছে? আবার অনেক সময় শিয়াল ওই জায়গায় বাচ্চা দেয়, ওই গর্ত খুঁড়ে কি করে, গর্তের মধ্যে তারা বাচ্চা দেয়। এটার রিজনটা হচ্ছে তারা যাতে সেফ থাকে বাচ্চাগুলা, ঠিক আছে? জি। তো আমরা দেখি এরকম কোন ফাংশন এখানে আছে কিনা। তাহলে আমরা খুঁজবো এখন কি? ফিমেল পোলার বিয়ার্স, রাইট? ওকে, তাহলে Yes. আমরা লাস্ট যে কোশ্চেনটা পাইলাম সেটা হচ্ছে এই যে ব্যাড কোলেস্টেরল। এখন আমরা আর কোন লাইন বিস্তারিত পড়বো না, আপাতত ফিমেল পোলার বিয়ার খুঁজতে থাকি। পড়েন তো, দেখেন তো ফিমেল পোলার বিয়ার। দেখেন in humans mutations of the gene are associated with increased risk of heart disease. Polar bears may therefore be an important study model to understand heart disease in humans. The genome of polar bears may also provide the solution for another condition, one that particularly affects our older generation, দ্বিতীয় প্যারার osteoporosis. মধ্যে আছে once autumn comes around these female will dig maternity dance in the snow. Thank you. দেখেন বলা হচ্ছে this is a disease where bones show reduced density usually caused by insufficient exercise, reduced calcium intake for starvation. Bone tissue as constantly being remodeled, meaning that the bone are removed depending on nutrition ability on the stress and bones is under. দেখেন ফিমেল পোলার বিয়ার্স পেয়েছেন মাঝখানে, একদম এই প্যারার মাঝখানে পঞ্চম লাইন, জি। ফিমেল পোলার বিয়ার্স। দেন দুর্বল। হাউভার, আমি বলেছিলাম না একটু আগে, হাউভার, ইয়েট, ফার্দারমোর, in addition, on the other hand, এগুলো দিয়ে আনসার আসতে পারে। ওকে, সো এখন আসছেন হাউভার। হাউভার আর শব্দটা আসছে, তাই না? আচ্ছা, আন্ডারগো এক্সট্রিম কন্ডিশন। আন্ডারগো মানে কি? অতিক্রম করে। এক্সট্রিম কন্ডিশন খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে, ডিউরিং এভরি প্রেগন্যান্সি, যখন তারা প্রেগনেন্ট হয়, এই ফিমেল পোলার বিয়াররা তাদের প্রেগন্যান্সির সময়টাতে খুবই বাজে পরিস্থিতির মধ্য দিয়ে তারা অতিক্রম করে। ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড, একটা অটাম কি অতিক্রম করে ফেলে,
দিস ফিমেলস উইল ডিগ ম্যাটারনিটি ডেন্স, তারা মূলত একটা কি করে, মাতৃত্বকালীন গর্ত খুঁড়ে। কি করে? মাতৃত্বকালীন কর্তা। কোথায়? ইন দ্য স্নো। কোথায়? বরফের মধ্যে। স্নো, স্নো মানে কি? বরফ, বরফ। বরফের মধ্যে। স্যার অ্যান্ড উইল রিমেইন দেয়ার, রিমেইন দেয়ার মানে কি? সেখানে থাকে, অবস্থান হুম। করে। থ্রু আউট দ্য উইন্টার, পুরা শীতের সময়টা। কোন সময়টা? পুরা সময়। শীতের সময়টা, বোথ বিফোর অ্যান্ড আফটার দেয়ার বার্থ অফ দেয়ার কাপস। কাপস মানে কি জানেন? আচ্ছা, বাচ্চা বাচ্চা কাচ্চা। ওদের এই বাচ্চা জন্ম দেওয়ার আগে এবং পরের কতদিন, এই যে একটা অটাম অতিক্রম করে ফেলে, এবং এই পরে এই সময়টা, পুরো শীতের সময়টা তারা এখানে অবস্থান করে। এই যে বাচ্চা জন্ম দেওয়ার আগে এবং পরে যে সময়টা, দিস প্রসেস, এটার প্রসেসটা রেজাল্টস ইন অ্যাবাউট 6 months অফ ফাস্টিং। এই সময়টা কত দিনের? 6 মাস। 6 মাসে আর এই 6 মাস কি করে তারা? প্রচুর খানা দানা করে? না। রোজা রাখে করে নাকি? Where the female bears have to keep themselves and their cubs alive. এই 6 মাস না খেয়ে থেকেও তারা কি করে? জীবিত বেঁচে থাকে, থাকে। সে এবং তার বাচ্চারা কি বেঁচে থাকে না মারা যায়? বেঁচে বেঁচে থাকে। থাকে। বেঁচে থাকে। বেঁচে থাকে। তাহলে আনসার এটা আসেন কি হবে? ফিমেল পোলার bears are able to survive for about 6 months without food. তো ট্রু হবে। ট্রু হবে। এর পরেরটা কি আছে? It was found that the bones of female bear are very weak when they came out of the den. এখন কথা হচ্ছে, এই যে তারা ডেন্স থেকে যখন বের হয়ে আসে, False. তখন তাদের এই হাড় গুলা কি দুর্বল হয় কিনা সেটা খুঁজে বের করতে হবে, রাইট? yes, ওকে, তাহলে তার ঠিক পরের লাইনটা পড়েন। Despite এই যে this, 6 মাস তারা বেঁচে থাকে এই সময়টা, কিভাবে? ডিপ্লেটিং দেয়ার ওন ক্যালসিয়াম, তাদের নিজেদের শরীরে যে ক্যালসিয়াম জমানো থাকে এন্ড ক্যালোরি রিজার্ভ, এবং তাদের শরীরে যে রিজার্ভ জমানো, মানে ক্যালোরি রিজার্ভ করা থাকে, এটা ক্ষয় করে। এটা কি ক্ষয় করে? করে। আচ্ছা, এরপর আমি একটু আগে বলছিলাম ইনস্পাইট অফ, ডেসপাইট, হাউভার, দেখেন, ডেসপাইট দিস মানে কি? এতটা সত্ত্বেও দেয়ার বোনস রিমেইন স্ট্রং এন্ড ওয়েল, তাদের এই হাড় গুলা কি থাকে? শক্ত এবং মজবুত মজবুত থাকে। থাকে। কিন্তু আমাদের স্টেটমেন্টে কি বলছিল? দুর্বল। দুর্বল। এই যে it was found that the bones of female polar bears are very weak when they came out of their dens in spring. Dance in spring. তাহলে আনসার কি হবে? এটা false হবে। ফলস হবে। ফলস হবে। পাওয়া যায়। জি, এবার আসেন, ফাইনালি একটা কোশ্চেন আছে। The polar bear's mechanism for increasing bone density could also be used by people on day. এই যে আমরা এতক্ষণ বললাম যে তারা না খেয়ে থাকে, এরপরও তাদের শরীরের হাড়গুলা কি থাকে? আহ, শক্ত থাকে। এই যে বোন ডেনসিটি, হাড়ের যে টেকসইতা, অর্থাৎ মজবুত থাকে, এই মজবুত থাকার যে মেকানিজমটা, অর্থাৎ হঠাৎ মানে এটা তো আহ, মানে মেকানিজম তো আছে একটা, রাইট? এমনি এমনি তো তারা এই যে 6 মাস না খেয়ে থাকে, আবার মানে এমনি এমনি তো আর তারা না খেয়ে থেকে বেঁচে থাকে, বিষয়টা এরকমটা না। হাড়টা শক্ত থাকে, বিষয়টা এরকমটা না। এই যে মেকানিজমটা, এই মেকানিজমটা মানুষ একদিন ব্যবহার করবে এবং তারা বেনিফিটেড হবে। কি করবে? মানুষ এইটা ব্যবহার করে কি হইতে পারবে? বেনিফিটেড হইতে পারবে। তাহলে উপকারী পোলার হতে বেয়ার পারবে। মেথোডোলজি কুড অলসো বি ইউজড বাই পিপল অন ডে। মানুষ এই প্রসেসটা কি করবে? একদিন ব্যবহার করবে বা ব্যবহার করে। ঠিক আছে, এটা দিয়ে উপকৃত হতে পারে। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে মেকানিজম ফর ইনক্রিজিং বোন ডেনসিটি, তাই না? আচ্ছা, তাহলে আমরা পরে চলে যাই। তাহলে আমরা আগেরটা জাস্ট এখানে শেষ হইছে, তাহলে পরে আমরা মেকানিজম অফ বোন ডেনসিটি এটা খুঁজতে থাকি। 6 months later, when they finally emerged from the den with their calves, there is no evidence of significant loss of bone density. দেখেন, এই যে 6 মাস তারা না খেয়ে থাকে, এতে করে তাদের সিগনিফিকেন্ট কোনো ক্ষয় হয় না তাদের হাড়ের। Hibernating brown bears do not have this capacity. কিন্তু ব্রাউন বিয়ার্স এর আসলে এই ধরনের কোনো ক্যাপাসিটি নেই, and must therefore resort to measure bone information in the following spring. Okay, if the mechanism of bone remodeling, দেখেন কি বলতে, এই বোন রিমডেলিং এর যে মেকানিজম পাইছেন, মেকানিজম শব্দটা, জি, জি।
ইন পোলার বিয়ার ক্যান বি আন্ডারস্টুড, এটা যদি আমরা বুঝতে পারি, মানে কি মানুষ যদি এটা বুঝতে পারে, বিশেষ করে মেইন বেড রিডেন হিউম্যানস এন্ড ইভেন অ্যাস্ট্রোনটস। অ্যাস্ট্রোনটস কারা? যারা হচ্ছে মহাকাশে যায়। মহাকাশচারী। মহাকাশে যায়। আবার যারা বেড রিডেন হিউম্যানস, যারা অসুস্থ। শয্যাশায়ী মানুষ, তাই না, জি যারা মানে খানা দানা ঠিকঠাক করতে পারে না, তারা কি করতে পারে? কুড পটেনশিয়ালি বেনিফিট। মানুষ এইটা যদি, এই রিমডেলিংটা যদি আমরা বুঝতে পারি, আমরা যদি আন্ডারস্টুড করতে পারি, আমরা এটা থেকে কি পাইতে পারি? বেনিফিট পাইতে পারি। তাহলে মানুষ এটা ব্যবহার করবে কাদের জন্য? বেড রিডেন হিউম্যানস, অস্ট্রোনটস, তারা ব্যবহার করবে, রাইট? ইয়েস। তো এখানে দেখেন আনসার কি বলতেছে, আচ্ছা ঠিক হলো। মানুষে ব্যবহার করতে পারে জি না এটা। জি হ্যাঁ, তাহলে আনসার ট্রু কি হবে বলেন? ট্রু হবে, ট্রু। আনসার, আনসার কি হবে? ট্রু। ট্রু হবে। ট্রু। এটা আনসার ট্রু। তাহলে এখন হচ্ছে মোটামুটি আপনারা এই কোশ্চেনটা আপনারা বুঝছেন কিনা, কি অবস্থা এখন বলেন। তাহলে কি বোঝা গেছে এখন? জি জি এখন আমাকে আপনারা বলেন যে এই ট্রু ফলস নট গিভেন নিয়ে আমরা যতটুকু কথা বললাম, ডিসকাশন করলাম, এটা নিয়ে আপনাদের মানে কোনো কোশ্চেন আছে কিনা। আমরা এখন প্র্যাকটিস সেগমেন্টে যাব। আমি আপনাদেরকে কোশ্চেন এবং ইয়া দিয়ে দিব এখন, আপনারা প্র্যাকটিস করবেন, করে দেন আমাকে এটার ইয়াটা দিবেন আর কি। এখনই প্র্যাকটিস, এখনই আপনারা দিবেন। ওকে, ইয়েস। ওকে, আচ্ছা, আমরা এখনই চলে যাচ্ছি। দেখেন, আমি আরেকটা স্লাইড শেয়ার করছি আপনাদের সাথে, দেখা যায়? দেখেন তো। ইয়েস। জি অনলাইন ওকে, এডুকেশন। হ্যাঁ, অনলাইন এডুকেশন, তাই না? জি এখন আপনারা এখানে শুরুতে দুইটা কোশ্চেন আছে, তিনটা না, তিনটা কোশ্চেন। এখন আপনারা এটা শুরুর কোশ্চেনটা শুরুতে ফাইন্ড আউট করেন, করে সবাই মেসেজ ইয়া দেন, চ্যাট বক্সে দেন, আনসার দেন, কেউ বলবেন না, আমাকে পার্সোনালি দিবেন সবাই। 1 নাম্বার কোশ্চেনটা সলভ করেন, আমাকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে, হ্যাঁ, কেন এটা হচ্ছে। জি দেন, সবাই দেন। 1 নাম্বারটা দেন, আমি 1 নাম্বারের আনসারটা চেয়েছি সবার কাছে। আচ্ছা, আহমদ আরাফাত, বলেন তো ভাই, আপনি ফলস কেন লিখলেন? আহমদ আরাফাত, বলেন। এখনো পর্যন্ত কেউ কারেক্ট আনসার করতে পারেন নাই। আচ্ছা দেখেন, আচ্ছা, নট গিভেন হবে। আহমদ আরাফাত ভাই, শোনা যায়? আচ্ছা, দোলা মেবি শাহ এটা বলেন, ফলস। ট্রু কেন দিলেন ভাই? আপু, ভাইয়া
প্রথম লাইনটাতে বলছিল যে এই এই দশকে স্পেশালি আচ্ছা দেখেন, তুমি আমি ফলস। একটু আগে আপনাদেরকে বলছিলাম, মনে আছে? সেটা হচ্ছে কোনো ইনফরমেশন, ধরেন একটা ইনফরমেশন ইন্ডিকেট করা আছে, ইনডিরেক্টলি আনসার দেওয়া আছে, ইনডিরেক্টলি কিছু বোঝাচ্ছে, এটা আমরা ধরে নিব না, মানে ওইটা ধরে নিব না ইন্ডিকেট কোনো ইনফরমেশন। যেটা হুবহু আছে আমরা সেটাই ধরবো। এটা আমার কথা নট বুঝতে গিভেন পারছো? হবে। জি দেখেন, বলা জি স্যার, হচ্ছে, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের কোশ্চেন কি, অনলাইন এডুকেশন বিকেম পপুলার অনলি আফটার দ্য গ্লোবাল কে প্যান্ডামিক। গ্লোবাল প্যান্ডামিকের পর, অর্থাৎ কোভিড এর পরে এটা মূলত অনেক বেশি পপুলার হয়ে গেছিল, শুধুমাত্র গ্লোবাল প্যান্ডামিকের পরে। আপনি শুরুতে ভাবছেন অনলাইন এডুকেশন হ্যাজ গ্রোন র্যাপিডলি, এটা ব্যাপক হারে বেড়ে গেছে ওভার দ্য লাস্ট ডিকেড, গত দশকে, স্পেশালি আফটার দ্য গ্লোবাল প্যান্ডামিক, বিশেষ করে গ্লোবাল প্যান্ডামিকের সময়। কোথাও কি বলছে যে এই অনলাইন এডুকেশনটা বাড়ছে, রেশিওটা বাড়ছে, কিন্তু বলছে এটা অনেক বেশি পপুলার হয়েছে? না স্যার। আলটিমেটলি পপুলার তো অফলাইন এডুকেশনই, রাইট? আমরা ইয়েস যদি স্যার। যদি জি ধরি অনলাইন এডুকেশনটা তো সাস্টেইনেবল না। সাস্টেইনেবল এটা বলেন, আমরা কি না কমফোর্টেবল অনলাইন এডুকেশনে? এটা না পপুলার না হয় নাই জিনিসটা, এবং এখানে কোথাও বলছে যে এটা পপুলার হয়েছে? না যদি না বলতো যে এটা গ্রোন র্যাপিডলি এন্ড বিকাম পপুলার অর বিকাম ফেমাস, পপুলার না বলে সে ফেমাস বলতে পারতো, রাইট? এরকম কোন yes, ইনফরমেশন দিচ্ছে এখানে? শুধু না বাড়ছে এটা বলছিল, কিন্তু এটা পপুলার হয়েছে কিনা, আবার এটাও বলে নাই যে এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয় নাই বা পপুলার হয় নাই বা পপুলারিটি হারাইছে, এরকম কোনো কিছু বলে নাই, সেটাও বলে নাই। এন্ড এরকম যদি বলতো যে এটা বাড়ছে কিন্তু এটা কোন ধরনের পপুলারিটি পাই নাই, তাহলে আমরা ফলস দিতাম, তাই না? জি কিন্তু ওই রকম কোন ইনফরমেশন এখানে নাই, তাহলে আনসার কি হবে? নট not গিভেন। given নট গিভেন। গ্রেট। এবার আসেন, অনলাইন কোর্সেস অ্যালাউ স্টুডেন্ট টু স্টাডি ফ্রম ডিফারেন্ট লোকেশনস। অনলাইন কোর্স গুলা স্টুডেন্টদেরকে অ্যালাউ করে বিভিন্ন ভিন্ন ভিন্ন লোকেশনে থেকেও কি করা, মানে ক্লাস করতে পারবে বা পড়াশোনা করতে পারবে। যেমন আপনারা এখন বিভিন্ন জায়গায় আছেন, অনলাইনে আপনি ক্লাস করতে পারছেন না বিভিন্ন লোকেশনে থেকে। জি জি। সো এরকম কোনো কিছু আমাদের প্যাসেজে আছে কিনা দেখেন, পড়েন। মেনি ইউনিভার্সিটিজ এন্ড ট্রেনিং আছে, ইনস্টিটিউট এটা নাও আছে। হ্যাঁ, এনি লোকেশন। ফুল ডিগ্রি প্রোগ্রাম ফ্রম অনলাইন প্ল্যাটফর্ম। ইয়েস, অনলাইন প্ল্যাটফর্মে তারা ফুল ডিগ্রি প্রোগ্রাম কি অফার করছে। One of the main advantages of the online education is flexibility, as students can attend class from any location. একদম হুবহু আনসার দেয়া আছে, তাই না? যেখানে জি স্যার। যে কোনো লোকেশনে বসেই স্টুডেন্টরা কি করতে পারে, তারা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে করতে পারে, অ্যাটেন্ড করতে পারে। আনসার কি হবে? ট্রু। ট্রু হবে। আনসার ট্রু, রাইট? না তো ওকে, অনলাইন পরের এডুকেশন আনসার কি আছে, পরের কোশ্চেন কি আছে? 2 ওয়ার্কিং প্রফেশনালস আর দ্য মেইন ইউজার্স অফ অনলাইন এডুকেশন। নম্বর কোশ্চেনটা নিয়ে একটু প্রবলেম ছিল। জি জি, বলেন। এটা তো লেখা আছে যে অনলাইন কোর্স, কিন্তু আমাদের এখানে টপিকটা অনলাইন এডুকেশন। আচ্ছা, অনলাইন কোর্স মানেই তো অনলাইন এডুকেশন, তার মানে আগের অনলাইন বার কোর্স। কিন্তু এটা হয়েছে গ্রোথ হয়েছে, র্যাপিডলি গ্রোথ, কিন্তু পপুলার না। এখন কোর্স আর এডুকেশন দুটা ভিন্ন জিনিস। এডুকেশন আচ্ছা, সিস্টেম আর র্যাপিডলি কোর্স গ্রোথ তো হওয়া। শুধু আচ্ছা ম্যাটেরিয়াল। আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট। র্যাপিডলি গ্রোথ হওয়া, আর অনলাইন কোনোভাবে কি আপনার মনে হয় যে গ্রো হওয়া আর ফেমাস এটা দুইটা সিনোনিম? না, সিনোনিম না, মানে কিন্তু একইভাবে কোর্স আর অনলাইন এডুকেশন এডুকেশন দুইটা একটা সিস্টেম। প্যারাফ্রেজ করা যায় কিনা? হ্যাঁ, কিছুটা রিলেটেড, হ্যাঁ, দুটার সাথে একটা রিলেটেড বিষয় আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি বলি, দেখেন, একটা মানুষ এডুকেটেড হওয়া, আই মিন ধরেন সে এখানে খুব সিম্পলি তারা মানে খুব স্পেসিফিক ভাবে বলছে যে র্যাপিডলি গ্রোন হয়েছে, অনেক দ্রুত গ্রোন হয়েছে। ইটস নট লাইক সেটা ফেমাস হয়েছে কি হয় নাই। এখন একটা জিনিস র্যাপিডলি গ্রোন হইলেই যে ফেমাস হবে, এখন আপনি সিম্পলি দেখেন, আমরা যদি চিন্তা করি, হ্যাঁ অনলাইন এডুকেশন ব্যাপক র্যাপিডলি গ্রো হয়েছে, কিন্তু এটা কি ফেমাস হয়েছে আলটিমেটলি?
ধরেন আমি এই ইয়ার বাহিরে হ্যাঁ। চিন্তা করি, হয়েছে? না না হয় নাই, কিন্তু গ্রো তোমার তো পড়াও খুব কমে র্যাপিডলি গেছে। হয়েছে, তাই না? এখন গ্রো জি র্যাপিডলি গ্রো হওয়া একটা জিনিস, আর এটা ফেমাস হওয়া আর একটা জিনিস। এখন মূল কথা হচ্ছে ফেমাস হয়েছে কিনা। আচ্ছা, দ্বিতীয়ত আসেন, আপনাকে খেয়াল করতে হবে আইএলটিএস প্রস্তুতি নেওয়ার জন্য খেয়াল করতে হবে যে তারা খুব সিম্পলি প্রত্যেকটা কোশ্চেনেই চেষ্টা করবে প্যারাফ্রেজ করার জন্য। পার্ট ওয়ান আমরা যেহেতু এগুলা প্যাসেজ ওয়ান এর জন্য করছি, সেহেতু এখানে তারা প্যারাফ্রেজিং কম করছে, কিন্তু আমরা যদি প্যাসেজ টু বা থ্রির দিকে যাই, তখন দেখবেন প্যারাফ্রেজিং কোন লেভেলে হচ্ছে। এন্ড খুব সিম্পলি কিন্তু কোর্স মানেই সাথে এডুকেশনের একটা জিনিসই তো কোর্স। কোর্স মানেই তো এডুকেশন। দেখেন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই যে এখানে তো আবার ওইটাই বলছে অনলাইন এডুকেশন, এই যে অনলাইন কোর্স, অনলাইন এডুকেশন আর কোর্সেস ইজ সেম, ইটস নট দ্য ডিফারেন্ট থিংস। ঠিক আছে, এই এতটুকু প্যারাফ্রেজ তো তারা করবে, এর থেকে আরো অনেক বেশি প্যারাফ্রেজিং করবে অনেক জায়গায়। ঠিক আছে, জি ওকে। এখন আসেন, ওয়ার্কিং প্রফেশনালস আর দ্য মেইন ইউজার্স অফ অনলাইন এডুকেশন। অনলাইন ওয়ার্কিং পার্সনরা, ওয়ার্কিং প্রফেশনাল মানুষরা মূলত এই অনলাইন এডুকেশনটা বেশি ব্যবহার করছে। তাহলে আমরা দেখি পড়ি, তাহলে পরে the system is particularly beneficial for working professional who want to continue their studies while maintaining a job. দেখেন, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই কোশ্চেনের, সেটা হচ্ছে যে তারা মেইন ইউজার্স কিনা। এটাই তো সব থেকে ইম্পর্টেন্ট না এই সেন্টেন্সে? দেখেন তো, ইয়েস। প্রথম জিনিসটা হচ্ছে ওয়ার্কিং প্রফেশনালস। আচ্ছা, আর দ্বিতীয়ত অনলাইন এডুকেশন। অলরেডি তো আমাদের টপিকটাই হচ্ছে অনলাইন এডুকেশন নিয়ে, তাই না? জি আচ্ছা, দেন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেইন ইউজার্স, তারা মূলত মেইন ইউজার্স কিনা। দেখেন, this system মানে online education system is particularly beneficial for working professional who want to continue their study while maintaining a job. কারণ এটা বেনিফিশিয়ারি স্যার হচ্ছে নট কিন্তু গিভেন। দেখুন, মেন ইউজার না। মেইন ইউজার নাই, ইয়েস, তারা এটা ব্যবহার করে। ইটস নট লাইক তারাই যে একমাত্র ব্যবহার করে, বিষয়টা কি এরকম? প্রধান তারা না, ব্যবহার না করে? তাহলে না আনসার কি? নট গিভেন। ফলস নট আনসার ইজ নট ফলস গিভেন। না না, আনসার ইজ নট গিভেন। তারা তো মেইন ইউজার এটা বলে নাই, তারাই এটা ব্যবহার করে। তারা চাকরিটাকে মেনটেন করার পাশাপাশি এই অনলাইন এডুকেশনের মাধ্যমে পড়াশোনা করে, কন্টিনিউ করে। তো তারা যে মেইন ইউজার এরকম কিছু বলছে যে, এখন এখানে যদি বলতো যে না, ওয়ার্কিং প্রফেশনালস না, এখানে মূলত স্টুডেন্টসরা মূলত মেইন ইউজার, তাহলে আমরা কি দিতাম? ফলস দিতাম। ফলস। কিন্তু মেইন ইউজার্স এর কোনো ফাংশনে এখানে কথা বলছে যে কারা এটা মেইনলি ব্যবহার করে, না। বলতো? বলে নাই। সো দ্যাটস ওয়াই ইটস আ নট গিভেন। আচ্ছা, এইবার আসেন, আমি ওকে, সো এখন দেখেন, তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম, এই জব পর্যন্ত। তাহলে পরের প্যারাটা, এই প্যারার মধ্যে বাকি নিচে তিনটা কোশ্চেন আনসার আছে। যেমন অনলাইন লার্নিং অলওয়েজ ইনক্রিজ স্টুডেন্ট মোটিভেশন। অনলাইন লার্নিং সবসময় স্টুডেন্টদের কি শেখার প্রতি মোটিভেশন দেয় আর মোটিভেশন কি, করে। বাড়ায় আর কি, তাই না? ফলস আচ্ছা, আর পরেরটা বলছে কি, সায়েন্স ল্যাবরেটরি কোর্সেস আর ইজি টু কন্ডাক্ট অনলাইন। সায়েন্স ল্যাবরেটরি যে কোর্সগুলো আছে, এগুলো অনলাইনে কন্ডাক্ট করা অনেক সহজ। স্যার এটা আরেকটা হচ্ছে ফলস হবে। experts think classroom based ফলস education will completely end. এক্সপার্টরা মনে করে যে রুম বেসড এডুকেশনটা সম্পূর্ণভাবে কি হয়ে গেছে, শেষ হয়ে শেষ গেছে। হয়ে গেছে। তো আচ্ছা, ফলস। তাহলে আমরা প্রথমে খুঁজবো যে অনলাইন লার্নিং অলওয়েজ স্টুডেন্টদের মোটিভেশন বাড়ায় কিনা। দেখেন, হাউএভার অনলাইন লার্নিং অলসো হ্যাজ সার্টেন লিমিটেশনস। কি করে? এটার একটা কি আছে, লিমিটেশন আছে। মোটিভেশন লিমিটেশন আছে। লিমিটেশন। সীমাবদ্ধতা আছে। Some Struggle students with motivation. struggle with motivation due to lack of face-to-face interactions. কি বলছে? কিছু স্টুডেন্ট স্ট্রাগল করে উইথ মোটিভেশন ডিউ টু, কিসের কারণে? ল্যাক, মানে এই ফেস টু ফেস যে ইন্টারাকশন না থাকার কারণে তারা মোটিভেশনের কিছু কি, মোটিভেশনের ল্যাক ব্যাপারে করে। স্ট্রাগল করে, মানে মোটিভেশন ঠিকঠাক পায় না। আর এখানে বলছিল কি, অনলাইনে ভালো মোটিভেশন পাই। আর এখানে বলছে কি,
প্যাসেজে বলছে অনলাইনে তারা মোটিভেশন ঠিকঠাক পায় না, যেটা ফেস টু ফেস ইন্টারাকশনে পাইতো। আনসার ফলস। কি? ফলস, জি রাইট? স্যার। ওকে। এরপরে বলছে সায়েন্স ল্যাবরেটরি কোর্সেস আর ইজি টু কন্ডাক্ট অনলাইন। সায়েন্স ল্যাবরেটরি কোর্স ফলস। অনলাইন কন্ডাক্ট করা ইজি। এরপরে পরের লাইন কি বলছে? ইন অ্যাডিশন প্র্যাকটিক্যাল সাবজেক্টস সাচ অ্যাজ ল্যাবরেটরি বেসড সায়েন্স কোর্সেস আর ডিফিকাল্ট। দেখেন এখানে খুব সহজে ডিফিকাল্ট। ডিফারেন্ট আনসার দিয়েছে, কন্ট্রাডিক্ট করছে সরাসরি, টু টিচ ইফেক্টিভলি অনলাইন। এখানে ডিফিকাল্ট বলছে আর এখানে ইজি ফলস। বলছে, সো এটা ফলস। ডেফিনেটলি ফলস, রাইট? ওকে। এক্সপার্টস থিংক ক্লাসরুম বেসড এডুকেশন উইল তো কমপ্লিটলি এটাও এন্ড। ফলস হবে। এক্সপার্টরা মনে করছে যে হ্যাঁ, এডুকেশনটা অর্থাৎ ক্লাসরুম বেসড এডুকেশনটা কমপ্লিটলি এন্ড, শেষ হয়ে গেছে। ডেসপাইট দিস, এতটা সত্ত্বেও, চ্যালেঞ্জেস এক্সপার্টস বিলিভ দ্যাট অনলাইন এডুকেশন উইল কন্টিনিউ টু এক্সপ্যান্ড ইন দ্য ফিউচার। এটা ভবিষ্যতে এটা চলতে থাকবে। অলদো ট্র্যাডিশনাল ক্লাসরুম লার্নিং ইজ আনলাইকলি টু ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি। কে? ট্র্যাডিশনাল এই শিক্ষাটাও পাশাপাশি চলবে এবং এটা কি শেষ হয় নাই, তাই না? আনলাইকলি মানে কি? শেষ হয় নাই, তাই না? এটা কিন্তু নেগেটিভ। যে ডিসঅ্যাপিয়ার মানে কি? আনলাইকলি টু ডিসঅ্যাপিয়ার মানে শেষ হয় নাই, কমপ্লিটলি পুরোপুরি শেষ হয়ে যায় নাই। আর এখানে বলছে কমপ্লিটলি এন্ড, রাইট? ইয়েস। তো এটা হচ্ছে ফলস। সো আমাদের মূলত এভাবে প্রত্যেকটা কোশ্চেন গুলাকে সলভ করতে হবে। আমি আপনাদেরকে এখানে প্র্যাকটিস কোশ্চেন রাখছি। সো আশা করছি এই প্র্যাকটিস কোশ্চেন গুলো করার মধ্য দিয়ে আপনাদের জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়েছে। ওকে ওকে। সো কন্ট্রাডিকশনটা তো এখন হচ্ছে ফলস আর নট গিভেন, এই দুইটার মধ্যে। ফলস এবং নট গিভেন, আচ্ছা হ্যাঁ, ওকে, গ্রেট। তারপর আপনারা যতটুকু পারছেন, আই থিঙ্ক এটা খারাপ না, অনেক ভালো পারছেন। আর ফলস এন্ড নট গিভেন এর যে প্রবলেমটা, এটা সলভ হবে কখন জানেন? যখন আপনি এরকম 15টা 20টা প্যাসেজ সলভ করবেন, তখন আলটিমেটলি করতে করতে এটা সলভ হবে। এটা পৃথিবীর কোনো টিচার নেই যে আপনাকে একটা ক্লাসে সবকিছু কনফার্ম করিয়ে দিবে বা সলভ করিয়ে দিবে। এখন বাকিটা ডিপেন্ডস অন ইউ যে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন বাসায়। যদি আপনি এটা পারফেক্টলি প্র্যাকটিস করতে পারেন বাসায়, আমি নেক্সট পরশুদিন ক্লাসের আগে মিনিমাম আপনি 10টা প্যাসেজ সলভ করবেন। খেয়াল করবেন, আমি এখানে ডিরেকশনটা হচ্ছে এরকম যে আপনি শুধুমাত্র প্যাসেজ 1 এর ট্রু ফলস নট গিভেন গুলো সলভ করবেন। ট্রু ফলস নট গিভেন কিন্তু প্যাসেজ 2 বা 3 তেও থাকতে পারে কেমব্রিজের বইয়ে, কিন্তু আপনি কোনোভাবেই প্যাসেজ 2 বা 3 ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাবেন না, শুধুমাত্র প্যাসেজ 1 এর ট্রু ফলস নট গিভেন সলভ করবেন। আমার এই ডিরেকশনটা বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? না। বোঝা গেছে আমার ডিরেকশনটা? ইয়েস। জি। কোন কোন প্যাসেজ থেকে সলভ করবেন? শুধু ফার্স্ট প্যাসেজ 1। প্যাসেজ। শুধু ফার্স্ট প্যাসেজ, অর্থাৎ প্রত্যেকটা কেমব্রিজের 4টা করে টেস্ট আছে, আর প্রত্যেকটা টেস্টে 3টা করে প্যাসেজ আছে। 3টা প্যাসেজের ফার্স্ট প্যাসেজটা আপনি সলভ করবেন। ক্লিয়ার? ইয়েস। ওকে। এটা হচ্ছে ফার্স্ট ডিরেকশন। এন্ড কোন কোন কেমব্রিজের বই সলভ করবেন? আপনি সলভ করবেন কেমব্রিজের 9 থেকে 19 পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 19 পর্যন্ত এই 10টা বইয়ের টেস্ট 1, মানে টেস্ট 4টা টেস্টের প্যাসেজ 1 গুলা সলভ করবেন। এটা যদি আপনি সলভ করতে পারেন, ওখানে গিয়ে দেখবেন আরো কিছু ডিফিকাল্টিস ফেস করবেন, কিছু প্রবলেম ফেস করবেন। সবগুলা কিন্তু এত সহজ থাকবে না, কিছুটা কঠিন থাকবে, কিছুটা সহজ থাকবে। ওই যে আমি বলেছি যে একটা কোশ্চেন হয়তো তারা সিকোয়েন্সের বাইরেও দিতে পারে, এটা খুব রেয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, একজন ভাই একটা কোশ্চেন করেছেন যে আনসার শিটে ওভাররাইট করা যায় কিনা। যেমন এর আগে পেন্সিল দিয়ে লিখতে হতো, সো পেন্সিল যেহেতু লিখতে হতো, সো এটা খুব সহজে মুছে, ইরেজার দিয়ে মুছে আবার লেখা যেত। এখন যেহেতু এটা পেন দিয়ে লিখতে হয়, সো যদি কোনোটা ভুল হয় জাস্ট কেটে দিয়ে আপনি এক লাইনে কেটে দিয়ে, একটানে কেটে দিয়ে আপনি আবার আনসারটা লিখতে পারবেন। তবে ইটস এ বেটার যে আপনি কোনো কিছু কনফার্ম হওয়ার পরে দেন লেখা উচিত। এক্ষেত্রে যেটা আমরা বলি যে আপনি ধরেন ফার্স্ট প্যাসেজ শেষ হলে, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত আনসার ফাইন্ড আউট করা শেষ হলে দেন আপনি আনসার শিটে উঠাবেন। আবার 14 থেকে 26 পর্যন্ত শেষ হলে
কনফার্ম হলে দেন আপনি আনসার শিটে উঠাবেন, অর্থাৎ আনসার শিটে কাটাকাটি না করাটা বেটার। আচ্ছা ওকে, আর কারো কোনো বিষয়ে কোশ্চেন বা জানার থাকলে করতে পারেন। আমাদের গ্রামার ক্লাস ওয়ানটা হচ্ছে মনে হয় ইউটিউবে দেওয়া হয়নি। গ্রামার ক্লাস ওয়ানটা আসলে আসলে এটা আমার একটা মিস্টেক হয়েছে। আমি মানে এই ক্লাসটা পাচ্ছি না আর কি, মানে সম্ভবত আমি রেকর্ডিং করেছি, আমি মনে করতে পারছি না রেকর্ডটা হয়েছিল কিনা, আমি পাচ্ছি না। তবে আমি আহ, এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে পারি, আমাদের অন্য কোনো ব্যাচের গ্রামার ক্লাস একটা আমি আপনাদেরকে দিতে পারি। সেক্ষেত্রে আমি ওদেরকে যে আসলে আপনাদের যেটা শিখিয়েছি একই জিনিস শিখিয়েছিলাম কিনা আমি একটু রিচেক করে দেন আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। আসলে এটা আমার মিস্টেক হয়েছে, আই থিঙ্ক ওই ওইটা মানে আমার কম্পিউটারে হয়েছে নাকি আহ, মানে জুম যে ক্লাউড প্লেস থাকে সেখানে এটা রেকর্ড হয়েছে, আমি বুঝতেছি না আর কি। ঠিক আছে, আচ্ছা, সব কম্পিউটারে নাই, আমি ল্যাপটপে দেখলাম যে আমাদের সেখানে রেকর্ডিং গুলো থাকে, সেখানে নাই। এটা আমার মিস্টেক হয়েছে। আচ্ছা, প্র্যাকটিস করবেন হচ্ছে কেমব্রিজ বইয়ের 10 থেকে 19 পর্যন্ত 10টা বই থেকে প্র্যাকটিস করবেন। যাদের কাছে বই আছে তারা বই থেকে করবেন, যাদের নাই তারা কিনে নিবেন। আর যাদের একান্ত কেনা সম্ভব হচ্ছে না তাদেরকে আমি আপনাদের গ্রুপে সফট কপি দিয়েছি, সফট কপি থেকে প্র্যাকটিস করবেন। জি, আর কারো কোনো বিষয়ে কোশ্চেন থাকলে করতে পারেন। কোয়েশ্চেন পেপারে কি দাগ দেওয়া যায়? দাগ মিন্স? এই যে আমরা যে ফার্স্ট 1 থেকে 13 পর্যন্ত আগে উত্তরগুলো সিলেকশন করব, মানে সেক্ষেত্রে কি আমরা ট্রু ফলস এর ক্ষেত্রে কোয়েশ্চেনের পাশে কোনো টি বা এফ মানে কোনো সংকেত কি মানে হ্যাঁ, এরকম কোশ্চেন কিছু কি পেপারে আপনি দিতে শুধু হবে? দাগ না, আপনি যা ইচ্ছা করতে পারবেন। কোশ্চেনে আপনি যা ইচ্ছা করতে পারবেন, দাগাইতে, লিখতে, নোট করতে, হাইলাইট করতে, যা ইচ্ছা করেন করতে পারবেন। কোনোটা মানে একটু মার্ক করে রাখতে, গোল করে, আমরা অনেক সময় মার্ক করি না গোল করে, মানে যেভাবে ইচ্ছা করতে পারবেন। কোশ্চেন পেপারে লেখার ব্যাপারে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশনস নাই। ঠিক আছে, জি স্যার, বুঝতে আমাদের পারছি। ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ইউনিভার্সিটি কলেজ স্কুল লেভেল গুলাতে অনেক সময় আহ, যেটা হয় যে ওই কোশ্চেন পেপার একটু দাগাইলেও বা টিক দিলেও আমাদের খাতা নিয়ে নিত আর কি। ঠিক আছে, তো এই ধরনের কোনো ডিরেকশন সেখানে নাই। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা কেমব্রিজের 10 থেকে 19 পর্যন্ত বইয়ের প্রত্যেকটা রিডিং টেস্টের প্যাসেজ 1 এর মধ্যে যে ট্রু ফলস নট গিভেন আছে, শুধু ট্রু ফলস নট গিভেন, এই ট্রু ফলস নট গিভেন গুলো আপনারা সলভ করবেন এবং একটা খাতায় লিখে সেই সলভ করার আনসারটা আবার গ্রুপে দিয়ে দিবেন। কারা কারা দিচ্ছে না এটা আমি, যারা এখানে মডারেটর আছে তাদেরকে বলবো প্রত্যেককে নক দিয়ে যে আপনি আপনার হোমওয়ার্ক করছেন কিনা এবং হোমওয়ার্কটা কোথায় আপনারা হোমওয়ার্ক গুলা নিবেন সবার জন্য। মেহেদি ভাই, ভাইয়া প্রত্যেকটা জি ভাই, টেস্ট ইনশাল্লাহ। মানে টেস্ট 4টা করেই করবো প্রত্যেকটা বইয়ের? মানে প্রত্যেকটা বইয়ের 4টা টেস্টেরই প্যাসেজ 1। ওকে, ঠিক আছে। জি, সময় আগামী 2টা ক্লাসের মধ্যে, মানে আগামী 2 দিনের মধ্যে এই হোমওয়ার্কটি কমপ্লিট করতে হবে সবাইকে। হ্যাঁ মেহেদি ভাই, এটা স্যার, বোঝা গেছে কিনা, এই হোমওয়ার্কটা জি সবার জি, কাছ থেকে বুঝা নিতে গেছে। হবে। জি ঠিক আছে, ইনশাল্লাহ। আর আমাদের পার্টিসিপেন্ট ইনশাল্লাহ স্যার এটা। এখানে তো স্যার সবগুলা মানে 10 থেকে 19 পর্যন্ত সবগুলা স্যার পিডিএফ তো মনে হয় আসে নাই। আচ্ছা ঠিক আছে, যেগুলো মিসিং আছে আমি ওটা পাঠানোর ব্যবস্থা করছি। জি, জি আমাদের আর পার্টিসিপেন্টদের জন্য এখানে একটা অ্যাটেন্ডেন্স শিট এবং ফিডব্যাক শিট দেওয়া আছে, গুগল শিট। কাইন্ডলি এটা একটু ফিল আপ করে দিবেন। কি বলছেন? আহ লাইক, আচ্ছা, যাদের খাতায় লিখবেন তারা ছবি উঠিয়ে দিবেন আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা, জি।
মেহেদি ভাই, আমার লেকচার শেষ। যদি কারো কোনো বিষয় থাকে জিজ্ঞেস করতে পারেন, বা আমরা কোনো শেষের দিকে যেতে পারি। জি, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে কি আস্ক করতে পারেন। আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করব, ক্লাসটা। আর হচ্ছে কি আপনারা অবশ্যই যেটা অ্যাটেন্ডেন্স শিট এবং হচ্ছে কি ফিডব্যাক শিট আর কি দুটোতে একসাথেই আপনারা ফিডব্যাক দিবেন, এবং হচ্ছে কি যদি কোনো সাজেশন থাকে সেটাও অ্যাড করবেন, বা হচ্ছে কি অন্য যে কোনো বিষয়ে যদি কোয়েরি থাকে সেটাও অ্যাড করতে পারেন। অবশ্যই অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন আর কি, আপনাদের ফিডব্যাকের উপর ভিত্তি করেই পরবর্তী ক্লাস আরো ইমপ্রুভ হবে আর কি। ওকে, আমি তাহলে লিভ নিলাম ভাই, হ্যাঁ। জি ভাই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।